একটি মেয়ে তার বান্ধবীর বাড়িতে গিয়ে হঠাৎ আত্মহত্যা করে। বড় প্রশ্ন এটা নয় যে সে বান্ধবীর বাড়িতে গিয়েই কেন আত্মহত্যা করল। বড় প্রশ্ন এটা যে তার সুইসাইড নোটে লিখে গেছে অন্য এক কলেজের অন্য বিষয়ের প্রফেসর তার মৃত্যুর জন্য দায়ী। মেয়েটি কাজটা কেন করল? নমস্কার, আমরা থ্রিল স্টুডিও। আমাদের আজকের গল্প লোভে পাপ, পাপে মৃত্যু। গল্পটি নেওয়া হয়েছে গৌতম রায়ের লেখা নীলাঞ্জন ব্যানার্জি গোয়েন্দা সমগ্র থেকে। গল্পপাঠে রয়েছে শুভ, শুভম, প্রীতম, রাজ চট্টোপাধ্যায়, দেবস্মিতা, বর্ণালী, সৌমিক, প্রত্যুষা এবং আমি অপূর্ব। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ওরা চারজন ছিল প্রাণের বন্ধু: নিপা, রক্তিমা, সহেলি আর মন্দিরা। ভাব ভালোবাসাটা সেই স্কুল জীবন থেকে। স্কুল জীবনের পর নিপা আর রক্তিমা জেনারেল লাইনেই থেকে গেল। দুজনেই আর্টসের ছাত্রী। তফাৎ শুধু নিপার বিষয়ে বাংলা, রক্তিমার ইংরেজি। মন্দিরের বরাবরই ডাক্তার হবার ইচ্ছে। জয়েন্ট পরীক্ষায় ভালো র্যাঙ্ক পেয়ে ও বাবা চন্দন চ্যাটার্জির ইনফ্লুয়েন্সে ও ডাক্তারি লাইনেই চলে যায়। আর সহেলি কম্পিউটার সায়েন্সে। তাই বলে বন্ধুত্বের মধ্যে কোনো ফাটল ধরেনি। অন্তত সপ্তাহে একদিন ওরা চারজনে একসঙ্গে মিট করতই, যে যেখানেই থাকুক না কেন। রক্তিমার বাড়িতেই ওদেরকে আসতেই হতো। এদিকে নিপা ছাড়া আর সকলেরই আর্থিক অবস্থা বেশ ভালো। সমর রায়, মানে রক্তিমার বাবা, একজন সফল ব্যবসাদার। তিনি বেশ কয়েকটি ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তার মধ্যে অন্যতম হচ্ছে ওষুধের ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি। তার ফ্যাক্টরি থেকে বেরিয়ে আসা কিছু প্রোডাক্ট বাজারে যথেষ্ট ডিমান্ড নিয়ে বসে আছে। মন্দিরের বাবা চন্দন চ্যাটার্জি একজন গাইনি, শহরের একজন নামকরা চিকিৎসক। এতএব তার আয়ের উৎস স্রোত বলা না বলাও একই ব্যাপার। আর এদিকে বাবা মার একমাত্র সন্তান। একমাত্র নিপাই ছোটবেলায় মা বাবাকে একটি পথ দুর্ঘটনায় হারাবার পর মামাবাড়ি থেকেই পড়াশুনো করেছে। আদরের না হলেও অনাদরেরও শিকার নয় সে। মামা মামি দুজনেই বোনজিকে বেশ ভালোবাসেন। তাছাড়া নিপা লেখাপড়াতেও বেশ ভালো। চারজনের মধ্যে বিশেষ বন্ধুত্ব থাকলেও মাঝে মাঝে নিপা ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, যদিও সেটা তার সম্পূর্ণ নিজের ব্যাপার। এই নিয়ে বন্ধুরা কেউই তাকে কখনো কোনোভাবে হেয় চোখে দেখে না। আর সত্যি কথা বলতে চার বন্ধুদের মধ্যে নিপাকেই সব থেকে বেশি সুন্দরী বলা যায়। যেমন তার লক্ষ্মী প্রতিমার মতো মুখশ্রী, তেমনি স্বভাবে ও চরিত্রে ভারী নম্র আর ধীর, ভারী মধুর ওর কণ্ঠস্বর। কারোর সঙ্গে দুদ্বন্দ্ব কথা বললে সে ছেলেই হোক আর মেয়েই হোক, নিপাকে সে তার আপন করে নেবেই। আর এই নম্র ও মার্জিত স্বভাবের মেয়েটি তার মধুর ব্যবহারে আকৃষ্ট করে নিল সজল চৌধুরীকে। সজলের একটা সামাজিক পরিচয় আছে। বরাবরই সে কলেজের টিমের একজন ভালো এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান। আন্ডার-20 সে এখন ইন্ডিয়ার বি টিমের রেগুলার নামকরা প্লেয়ার। একদিন একটা রঞ্জি ম্যাচও দেখতে গিয়েছিল চার বন্ধুই। আর সেখানেই খেলা শেষ করে নিপার সঙ্গে সজলের আলাপটা করিয়ে দেয় সহেলি। সজল সহেলির মাস্তুতো ভাই। আর সেই আলাপটাই হলো অনাসৃষ্টির মূল। অনাসৃষ্টি কি সেটা পরে জানা যাবে। তবে এরপর নিপার সঙ্গে সজলের ঘন ঘন দেখা, এদিক সেদিক ঘোরাফেরা, ব্যাপারটা সবার মধ্যেই প্রচার হয়ে গেল যে নিপা আর সজল একে অপরের সঙ্গে বেশ ঘনিষ্ঠতার জায়গায় পৌঁছে গেছে। এ পর্যন্ত ব্যাপারটা ঠিকই ছিল। একটি ছেলের সঙ্গে একটি মেয়ের ভাব ভালোবাসা, এটা আর কোন ধরনের অপার্থিব ঘটনা। কিন্তু অনাসৃষ্টির মূল কাহিনী জানা গেল বেশ কিছুদিন পর। অবশ্য এর মধ্যে একটা ঘটনা সজলের দিক থেকে যেটা নিপা কিছুতেই মেনে নিতে পারত না। ছেলে হিসেবে সজল খারাপ ছেলে নয়, সেও ধনী বাবার ছেলে, দেখতে শুনতে সেও ভালো, তার উপর তার ক্রিকেট ক্যারিয়ারটাও বেশ উজ্জ্বল। কিন্তু সজলের একটা বাজে স্বভাব ছিল। এই স্বভাবটা কোনো কোনো ক্ষেত্রে প্রযোজ্য হলেও নিপার পক্ষে সবসময় মানিয়ে নেওয়া কিন্তু সম্ভব হতো না। নিপার পারিবারিক অবস্থা আর মামার আশ্রয় থেকে পড়াশুনো করা
এগুলো নিয়ে সজল সুযোগ পেলেই নিপাকে ঠাট্টার ছলে হলেও আঘাত করতে পিছোপা হতো না। একদিন তো বলেই ফেলল, সবচেয়ে বোগাস মালগুলো বাংলা নিয়ে পড়ে, তা তুই কি করবি? নিপা সহজভাবেই বলেছিল, কি আর করব, আমি টিচিং লাইনেই যাব। তাতে টাকা রোজগার করবি? কেন, কলেজের প্রফেসর বা লেকচাররা কি খুব ফালতু? না না, ওই আলতু ফালতুর কথা হচ্ছে না। জানিস তো আজকের জীবনটা টাকার জীবন। সমাজের যার যত টাকা তার তত মান। তোকে কেউ মাননিই করবে? হ্যাঁ, মাস্টারি করা ওই টাকায়, তার ওপর মামার বাড়িতে পড়ে থাকা। অপমানজনক কথা। নিপা চুপ করে শুনে যেত। একদিন সজল বলেছিল, তুই ডাক্তারি পড়তে পারতিস, কিংবা কম্পিউটার ইঞ্জিনিয়ার, একটা কর্পোরেট হাউসে তুই ঢুকতিস। অবশ্য সেখানেও তোর এলএম দেখবে। আমার তো মনে হয় না যে সেসব সুযোগ তুই পাবি। যা মুখচোরা মেয়ে, তোকে ওই ছেলে ঠেঙিয়েই কাটাতে হবে। তুই চুপ করবি? সেদিন নিপা রেগে আসরটাই ছেড়ে চলে গিয়েছিল। সহেলি আর মন্দিরা বেশ প্রতিবাদ জানিয়েছিল। সজল, তুমি ভীষণ ঠোঁটকাটা। এভাবে কেউ কোনো মেয়ের সঙ্গে কথা বলে, তারপর তোমার সঙ্গে ওর একটা অ্যাফেয়ার্স চলছে। তোমার কি কোনো সেন্স অফ হিউমার নেই? সরি ভাই, এই যে আমি কান বলছি। নিপাকে আমি অপমান করতে চাইনি, আসলে ওর সঙ্গে একটু মজা করা, ওই যাকে বলে লেগ পুলিং। মন্দিরা বলেছিল, এটা মজা নয়, গাড়োয়ানি ইয়ার্কি। আমি জানি ও তোকে ভালোবাসে। প্রত্যুত্তরে সজলও বলেছিল, আরে বাবা, আমিও তো ওকে ভালোবাসি। এতদিন ওর সঙ্গে ঘোরাফেরা করছি, ও আমার সামান্য ইয়ার্কি না বুঝলে তো। কালই ওর কাছে ক্ষমা চেয়ে নিবি। তুই একদিন কত বড় প্লেয়ার হবি, তোর একটা পার্সোনালিটি থাকা দরকার, তা নয়। কালই দেখিস, তোদের সবার সামনে আমি ওর পায়ে ধরে ক্ষমা চাই নেব। ছোটদা, আমার মনে হয় তুই সেটাও পারবি। তোর তো আর সামাজিক আচার ব্যবহারের কোনো কাণ্ডজ্ঞান হয় না। সবার সামনে তুই নিপার পায়ে ধরবি? নয় কেন, অন্যায় করলে ক্ষমা চাইলেই মিটে গেল। এমনি করেই দিন কাটছিল। টিস করা থেকে শুরু করে ক্ষমা চাওয়া দুটোই সজলের কাছে জল ভাত হয়ে গিয়েছিল। আসলে নিপাকে আঘাত দেওয়াটা ওর কাছে একটা দোষহীন আমোদ ছাড়ার কিছুই নয়। সজল মন থেকে কখনোই নিপাকে আঘাত করতো না, ওটা এসে যেত আর মুখ থেকে বেরিয়েও যেত। এরই মধ্যে ঘটেছিল আরও এক অমোঘ ঘটনা। নিপার সজলের লেগ পুলিংয়ের ব্যাপারটা সকলের গা সওয়া হয়ে গিয়েছিল। আর ঠিক তখনই একদিন রক্তিমা সহেলিকে আলাদা করে ডেকেছিল ওর বাড়িতে। সহেলি এসেই জিজ্ঞাসা করেছিল, কিরে, আজ আর কেউ নেই, একা আমি? সহেলির দিকে চা ও জলখাবারের ট্রে এগিয়ে দিতে দিতে রক্তিমা বলেছিল, দুপুরে তো খাসনি কিছু, খেয়ে নে। সে তো তোর বাড়িতে এলে কিছু না কিছু খেয়েই থাকি, তা হঠাৎ এই বে টাইমে ডাকলি কেন? এনি ইম্পর্টেন্ট নিউজ? বলছি আগে চাটা খা। চা খেতে খেতেই একসময় সহেলি বলেছিল, রক্তিমা, আর সাসপেন্স ভালো লাগছে না, বল তো কি বলার আছে বল। বলতে আমার খুবই খারাপ লাগছে, তবে অনেক ভেবে দেখলুম তোকে বলাটাই সেফ। মন্দিরে আবার একটু নীতি বাগিস আছে, জ্ঞান টান দিয়ে বসবে আবার। উফ, কথাটা কি বলবি না ভ্যান ভ্যান করবি? হোঁচট না খেয়ে দুম করে রক্তিমা বলে ফেলল, অ্যাকচুয়ালি আই এম ইন লাভ সহেলি। মলোজা, এই কথাটা বলতে তোর মতো স্মার্ট মেয়ে এত নিয়ে বিনিয়ে বলতে হচ্ছে? হবে রে হবে, এরপর তো জিজ্ঞাসা করবি ছেলেটাকে। অফকোর্স, সেটাই তো নেক্সট কোয়েশ্চেন। বড় সংকোচ লাগছে। উফ, ন্যাকামি করিস না তো। সে কে, বলা যায় না যায় না? সজল, তোর মাস্তুতো দাদা। ও মাই গড, হে তুই কি করেছিস? কেন, এমনটা হয় না? হ্যাঁ, সস্তা হিন্দি সিনেমায় এরকম অনেকবারই হয়, তা বলে তুই শেষকালে, যখন জানিস তোরই এক বুজুম ফ্রেন্ড সেখানে ইনভলভড। আমি জানি, এ নিয়ে ভেবেওছি অনেক, কিন্তু বিশ্বাস কর, নিপার আগে থেকেই সজলের প্রতি আমার একটা দুর্বলতা ছিল, সেটা সজলদা জানে না তো। নিপা যদি আমার ক্লোজ ফ্রেন্ড না হতো তাহলে আমি হয়তো অন্য কথা বলতে পারতাম, কিন্তু না রে রক্তিমা, যে কথাটা তোর মনের অগোচরে আছে তাকে সেখানেই রেখে দে। নিপা এমনিতেও একটা কমপ্লেক্সে ভোগে, তার ওপর ইট উইল বি রাদার ভেরি মাচ শকিং টু হার। কাউকে দুঃখ দিয়ে কারো ভালোবাসা তার কাছ থেকে কেড়ে নেওয়া যায় না। দিস ইজ নট ফেয়ার অ্যাট অল। কিন্তু সজল তো নিপাকে খুব একটা বেশি পাত্তা দিতে চায় না,
খুব একটা বিশেষ পছন্দও করে না। ভুল ভুল, এটা তোর ভুল ধারণা। সরোজ ওকে যতটা খেপায় ঠিক ততটাই ওকে ভালোবাসে। এই নিয়ে সজলদার সঙ্গে আমার কথা হয়েছে। মানছি সজলদা ওকে অনেক রকমভাবে অনেক সময় আত্মসম্মানে ঘা দিয়ে কথা বলেছে, তার জন্য মনে মনে অনুতাপও করে। আসলে কি জানিস তো, সজলদা একটু হালকা ধরনের ছেলে, স্থান কাল পাত্র না বুঝেই রসিকতাগুলো করে ফেলে। তবে এটা ঠিক যে ইট ইজ নট হিজ রিয়েল ভার্সন। হ্যাঁ সত্যি, নিপাকে সে সত্যি ভীষণ ভালোবাসে। তুই সজলদাকে ভুলে যাওয়ার চেষ্টা কর। ইচ্ছে করে ট্রায়াঙ্গুলার করলে 3 জনেই জ্বলবি। এই এপিসোডটা ভুলে যা। রক্তিমার কিছু বলে না, খানিকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, তোকে আজ যে কথাগুলো বললাম আর কেউ এ কথা জানুক সেটা আমি চাই না। আমিও চাই না এ কথা 5 কান হোক। লেক গার্ডেন্স থানার অফিসার মহেশ্বর ঘটক সবেমাত্র নিচের চেয়ারটি দখল করে বসেছেন। এমন সময় টেলিফোনের আওয়াজ। বিরক্ত মুখে ফোনটা তুলে বললেন, পুলিশ স্টেশন, বলুন কি ব্যাপার? ওকে, আমি লেক গার্ডেন থেকে ফোন করছি। আমার নাম সমর রায়। বলুন কি করতে পারি? আমাদের বাড়িতে একটা আত্মহত্যার ঘটনা ঘটে গিয়েছে। সিলিং ফ্যান থেকে ওড়নায় ফাঁস লাগানো হয়েছে। আপনাদের এখনই একবার এখানে আসা দরকার। বডি কি নামানো হয়েছে? না স্যার, যেমনকার তেমনই রয়েছে। ঠিক আছে, আমরা আসছি। ফোনটা নামিয়ে রেখে সমরবাবু আরও একটি ফোন করলেন। নীল ব্যানার্জি কি বাড়িতে আছেন? ফোনটা ধরেছিল দীপু। বলল, কোথা থেকে বলছেন? আগে আমার নাম সমর রায়, আমি লেক গার্ডেন্স থেকে কথা বলছি। বলুন কি ব্যাপার? আপনি কি নীল ব্যানার্জি? না, আমি ওনার সহকারী। ওনাকে কি পাওয়া যাবে না? যাবে, ধরুন। নীল পাশেই ছিল। ফোনটা দীপুর হাত থেকে নিয়ে বলল, হ্যাঁ বলুন, নীল ব্যানার্জি বলছি। আমাদের বাড়িতে একটা মিসহ্যাপ ঘটে গিয়েছে। আসলে কীরকম? আমার মেয়ের এক বন্ধু নিপাকে আজ সকালে ঘর খুলে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। কি করব আমি ঠিক বুঝে উঠতে পারছি না। থানায় খবর দিয়েছেন? হ্যাঁ স্যার। তাহলে আর আমাকে কি দরকার? কি যে বলেন স্যার, আসলে পুলিশের ওপর ঠিক চারিদিকে এত সব খুন ধর্ষণ আর আত্মহত্যার ঘটনা ঘটেছে, পুলিশ হয়তো ঠিক মতো ইনভেস্টিগেট করে উঠতে পারবে না। না না, এভাবে বলবেন না। পুলিশ আজকাল খুবই ইন্টেলিজেন্ট আর তৎপর। তবু প্রাইভেট গোয়েন্দা হিসেবে আপনি বেশ নামী মানুষ। আমি চাই আপনি যদি তদন্তের ভারটা নেন আর কি। সেটা আপনার পুলিশ অফিসারের ভালো নাও লাগতে পারে। এনিওয়ে, আমি আসছি। আপনার বাড়ির রুট আর ঠিকানাটা কি? প্রিন্স আয়নার শহর রোড ধরে ঢুকবেন। একদিকে গলফ গ্রিন চলে গিয়েছে আর উল্টো দিকে বাঁ দিকে একটা গলি। ওখানে কাউকে জিজ্ঞাসা করলেই সমর রায়ের বাড়িটা বলে দেবে। 3 তলা বাড়ি, বিত্তবান মানুষের বাড়ি বলেই মনে হলো নীলের। নিচে লোহার গেট, সামনে খানিকটা ফালি জমি, কিছু গাছ টাছও রয়েছে, তবে সবগুলো টবে, বনসাই। গেটের মুখে এক উর্দিধারী কনস্টেবল বিরস মুখে দাঁড়িয়ে রয়েছে। ঢোকার মুখে নীলর আইডি কার্ডটা দেখালো, কিন্তু তাতে চিরে ভিজল না। কনস্টেবলটি বলল, তোরা ঠেরিয়ে স্যার খবর বেচতাম। কিছুক্ষণ পর কনস্টেবলটি ফিরে এলো। পেছনে এক সৌম্যদর্শন মাঝবয়সী লোক, দেখেই মনে হয় আদমি রইস। ভদ্রলোক এগিয়ে এলেন। আসুন মিস্টার ব্যানার্জি, আমি সমর রায়, আপনার জন্যই অপেক্ষা করছিল। চলুন চলুন, ওপরে চলুন। দ্বিতীয় দরজা পার করে বড় উঠোন। উঠোনের মধ্যেখানে বড় মাটির গামলায় কিছু রঙিন মাছ ছাড়া রয়েছে। তার চারিদিকে গাছের টপ, বনসাই প্রসেসে কিছু পামেস্ট্রি। সারা উঠোনটাই মোজাইক করা। উঠোনের চারিদিকে রয়েছে গোটা 3 ঘর, কিন্তু এখন সেগুলো বন্ধ। এক পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গেছে। সিঁড়ি দুটো ভাগে ভাগ হয়ে গেছে। সমরবাবু ডান দিকের সিঁড়ি বেয়ে দোতলায় উঠলেন। পরপর 3টে ঘর, সব ঘরেই পর্দা ঝুলছে।
একেবারে শেষের ঘরের সামনে দাঁড়িয়ে সমরবাবু বললেন, এই ঘরেই মিসহ্যাপটা ঘটে গিয়েছে। ঘরে ঢোকার আগে নীল জিজ্ঞাসা করল, যিনি মারা গেছেন তিনি আপনার কে হন? আমার মেয়ের বন্ধু, খুবই ক্লোজ ফ্রেন্ড, নিপা। পর্দা ঠেলে নীল ভেতরে ঢুকে গেল। থমথমে ঘর। ঘরটার সাজটা বেশ ভালোই। গোটা তিনেক জানালাও রয়েছে। দীপু ওর নোট বইতে সব কিছু নোট করে যাচ্ছিল। বডি নামানো হয়ে গিয়েছিল, মাটিতে চিত অবস্থায় শায়িত। থানার একজন ফটোগ্রাফার বেশ কিছু ছবি তুলতে ব্যস্ত। মৃতদেহের সামনে বেশ মগ্নচিত্তে দাঁড়িয়েছিলেন ওসি মহেশ্বর ঘটক। একবার ভরু তুলে নীলকে দেখে নিয়ে বললেন, আসুন নীলেশ্বর স্যার, আমাকে থানায় সবাই মহেশ্বর স্যার বলে ডাকে। তো মহেশ্বর আর নীলেশ্বর তো একই রেবোটা, তাই না? খোঁচাটায় তেমনভাবে আমল না দিয়ে নীল বলল, আপনি আমি দুজনের কেউই দেবতা নই, দুজনেই মানুষ। তফাৎ আপনার গায়ে একটা সরকারি তকমা আছে, যেটা আমার নেই। তবে এটা আমি বলেছি, সমরবাবু ঠিক আমাদের ওপর ভরসা রাখতে পারেনি, তাই আপনাকে তলব করেছেন, এই তো। মহেশ্বরের জ্ঞানগম্যি সাধারণের থেকে অনেকটাই বেশি। তাছাড়া তার একটা এক্সট্রা নয়ন আছে, অনেক কিছু দেখতে এবং বুঝতে পারেন। অতএব আপনি ভুল ভাববেন এমনটা তো হয় না। হ্যাঁ, সমরবাবু আমাকে ডেকেছেন, তবে চিন্তা করবেন না, এমন কিছু করব না যাতে আপনার তদন্তে কোনো বিঘ্ন ঘটে। নীলবাবু, আপনার আমার চাক্ষুষ পরিচয় না থাকলেও আপনার সম্বন্ধে আমি অনেক কিছু জানি। আপনারা কোনো একটা কেসের দিকে পাখির নজর ফেলেন, যেটা আমাদের ক্ষেত্রে সবসময় হয়ে ওঠে না। এনিওয়েজ, খেজুরে আলাপ ছেড়ে আপনি আপনার মতো কাজ করুন, আর আমরা আমাদের মতো। তবে আমার মনে হয় ইটস আ সিম্পল কেস অফ সুইসাইড। আপনার স্টাডি কি বলছে? মৃত্যুর ব্যাপারে মেয়েটি দুজনকেই সে দায়ী করে গেছে। নোটটা কই? মহেশ্বর নোটটা নীলের হাতে দেয়। বেশ ভালো করে নোটটা পড়ল নীল। সজল আর নিখিলেশ, তলিয়ে দেখতে হবে। আচ্ছা, আপনি কি কাউকে ইন্টারোগেট করেছেন? একটু আধটু তো নিশ্চয়ই করেছি। আপনি নিশ্চয়ই খুঁটিনাটির দিকে নজর দেবেন। আপনার বডি দেখা হয়ে গেলে আমি মর্গে পাঠাবার ব্যবস্থা করব। মেয়েটার বয়স 22-23-এর মধ্যেই। যৌবনের টসটসে মুখ, মুখখানিও ভারী সুন্দর। একমাথা কোকড়া চুল মাথার পেছনে ছড়িয়ে রয়েছে। হলুদ সবুজের কম্বিনেশনের সালোয়ার কামিজ। গলার ওড়নাটা তখনও গলার সঙ্গে পেঁচানো রয়েছে। চোখটা আধখোলা রয়েছে। হাতে গ্লাভস পরে নাড়ি দেখল, তারপর মাথা নাড়ল। ঠোঁটের এক পাশ থেকে জিভের সামান্য অংশ দেখা যাচ্ছে। ওড়নার ফাঁসটাও একবার পরীক্ষা করল। বাঁধন বেশ শক্ত। মহেশ্বরবাবু। হ্যাঁ বলুন গোয়েন্দা সাহেব। মেয়েটির দেহে কোনো আঘাতের চিহ্ন আছে? না, আপাত দৃষ্টিতে তেমন কিছু চোখে পড়ল না। অবশ্য ফরেনসিকে আরও বিশদে জানা যাবে। ঠিক আছে, আপনি বডি মর্গে পাঠিয়ে দিতে পারেন। এরপর সমরবাবুর দিকে তাকিয়ে বললেন, সমরবাবু, আজ তো সোমবার, আপনার তো ব্যবসাপত্র আছে, নিশ্চয়ই দেরি হয়ে যাচ্ছে। কিছু করার তো নেই। আমি ম্যানেজারকে ফোন করে দিয়েছি। এই হুটকো বিপদ না কাটলে তো বাড়ি ছেড়ে যেতেও পারছি না। আচ্ছা, এবার বলুন তো, আপনার জানা কিছু বাদ না দিয়ে ঘটনাটা কি? মেয়েটি তো আপনার মেয়ের বন্ধু, হঠাৎ সে আপনার বাড়িতেই বা এলো কেন? আর এসে গলায় ওড়নার ফাঁসি বা টানলো কেন? বড় শক্ত প্রশ্ন করলেন। আমার যেটুকু জানা আছে তাই বলছি। আমার মেয়ে মানে রক্তিমার 3 জন ফ্রেন্ড, প্রতিবারেই ওরা 4 বন্ধু মিলে গেট টুগেদার করে। নাম দিয়েছিল সানডে ক্লাব। প্রতি রবিবারের মতোই ওরা কালো একসঙ্গে বসেছিল। গান করা, কবিতা আবৃত্তি করা, এইসবই ওদের মধ্যে চলতো। আমি তো শুধু এইটুকুই জানি, এর বেশি তো আমি তেমনভাবে কিছু জানি না। আমার স্ত্রীও না। আচ্ছা, আপনার স্ত্রী এখন কোথায়? ও তো প্রায় হতভম্ব হয়ে গিয়েছে। মানে রায়বাড়িতে এ ধরনের কোনো দুঃখের ঘটনা এর আগে তো কখনো ঘটেনি।
ফলে ও তো কিছু বলার মতো অবস্থাতেই নেই। আপনার মেয়ে আর তার 3 জন বন্ধু যারা গতকাল সানডে ক্লাবে জয়েন করেছিল, তারা এখন কোথায়? গতকাল ওদের গেট টুগেদারে একটু দেরি হয়ে গিয়েছিল শেষ হতে, ফলে ওরা আর ফেরবার সময় পায়নি। অত রাতে আমিও আর ওদের ছেড়ে দিইনি। কিন্তু আপনার তো গাড়ি ছিল। ড্রাইভার ছিল না, আর ডিউটি শেষ হতেই সে চলে যায়। তখন কটা? রাত্রি 9টা হবে। কোনো ডাক্তার এসেছিলেন? আমাদের হাউস ফিজিশিয়ান একবার এসেছিল, তো তিনি তো বডি দেখেই ডেড বলে চলে গেলে। যেটা ওর ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট, সেটা সম্বন্ধে কি বলে গেছেন? কি ব্যাপার বলুন তো? এই হ্যাংডাউনের ব্যাপারে। রাত কটা নাগাদ এই ঘটনাটা ঘটেছে? ওনার আন্দাজে রাত 1টা থেকে 1:30টার মধ্যে হবে। আর আপনার মেয়েরা তখন কোথায় ছিলেন? রক্তিমাই ভালো বলতে পারবে। ঠিক আছে, চলুন আপনার মেয়ে আর তার 2 জন বন্ধুর সঙ্গে একটু কথা বলে আসি। ওই লাইনে একেবারে শেষের ঘরে গিয়ে দেখা গেল 3 বন্ধু নিজেদের মধ্যে কিছু কথাবার্তা বলছে। নীল, দীপু আর সমরবাবু ঘরে ঢুকতেই সবাই চুপচাপ হয়ে গেল। সমরবাবু বললেন, রক্তিমা, ইনি নীল ব্যানার্জি, প্রাইভেট ইনভেস্টিগেটর। তোমাদের সঙ্গে কিছু কথা বলতে এসেছেন। কথাগুলো সবাই নীরবে শুনে গেল। একটু পরে মন্দিরা বলল, কিন্তু মেসোমশাই, আজ আমার একটা ইম্পর্ট্যান্ট ক্লাস রয়েছে অ্যানাটমি ডিসকাসের উপর। ক্লাসটা মিস করা উচিত হবে না। এমনিতেই আই এম টু লেট। আমি তোমার প্রবলেমটা ফিল করতে পারছি, কিন্তু তোমাদের এক বন্ধু সুইসাইড করেছে। ইটস নট সো সিম্পল আ কেস। তোমরা সারা রাত্রি এ বাড়িতেই ছিলে। তোমাদের তো নিপা সম্বন্ধে কিছু ধ্যান ধারণা আছে। নিপা তোমাদেরই ক্লোজ ফ্রেন্ড ছিল। নিশ্চয়ই তার অবশেষণ সম্বন্ধে তোমাদের কিছু জানা অজানা থাকতেই পারে। তোমরা লেখাপড়া জানা মেয়ে, তোমাদের থেকে একটু কোঅপারেশন নিশ্চয়ই আশা করা যায়। সব থেকে যারা নিকটতম বন্ধু তারাই তো মৃতার হোয়ার অ্যাবাউট সম্পর্কে বেশি জানবেন। আপনারা বোধহয় শুনেছেন যে ডেড বডির পায়ের নিচ থেকে একটা সুইসাইড নোট পাওয়া গেছে। আচ্ছা, সজলকে আর নিখিলেশই বাকে? সবাই নীরব। বলুন, চুপ করে থাকলে কিন্তু চলবে না। সুইসাইড নোটটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা এভিডেন্স। বলুন তো, এদের সঙ্গে নিপা দেবীর কী সম্পর্ক? কেনই বা নিপা রামশ্যাম, যদু, মধুর নাম ছেড়ে ওই পার্টিকুলার 2 জনের নাম উল্লেখ করে গেলেন? আর কেনই বা তার মৃত্যুর জন্য তাদেরকে দায়ী করে গেলেন? সামান্য সময় পরে মন্দিরাই বলল, নিপার সঙ্গে একটি ছেলের ভালোবাসার সম্বন্ধ ছিল, এটা অনেকেরই জানা। কিন্তু নিখিলেশকে, সেটা তো জানি না। রক্তিমা, আপনি কিছু জানেন? আমি ওটুকুই জানি। সজলকে? সজল একটা ক্রিকেট প্লেয়ার, বর্তমানে রঞ্জিতে খেলছে। খুব ভালো কথা। তা সজলের সঙ্গে নিপার সম্পর্ক কোন স্তরের ছিল? সহেলি বলল, সজলের ব্যাপারে নিপা খুবই সিরিয়াস। আর সজল? ও একটু উড়ু উড়ু টাইপের ছেলে। ওর মধ্যে ঠিক কতটা ডেপথ ছিল বা আছে সেটা ভাবার ব্যাপার। সজল মাঝে মাঝেই নিপাকে অপমান করত। না রে, এটা খুব বাজে কথা। সজলকে আমি চিনি, সে আমার সম্পর্কে দাদা হয়। হ্যাঁ, মাঝে মাঝে ও নিপাকে খানিকটা লেগ পুলিং করতো, কিন্তু সেটা খুবই জোলো ব্যাপার। সজল আমাকে বলেছে ও নিপাকেই ভালোবাসে। হয়তো নিপা আর সজলের স্ট্যাটাসটা এক ক্যাটাগরি ছিল না। এক ক্যাটাগরি মানে? নিপার অর্থনৈতিক স্ট্যাটাসটা সজলের সঙ্গে খাপ খেত না। নিপা বাপ মা মরা একমাত্র মেয়ে, মামার বাড়িতেই মানুষ। মামা মাসির দয়ার ওর পড়াশুনো। আর সজল তো ধনী বাপের ছেলে, সে ক্রিকেট খেলছে, ভালোই খেলেছে। এইভাবেই স্ট্যান্ডার্ড ধরে রাখতে পারলে আরও অনেক দূরে এগোতে পারবে। মানে সুপিরিয়রিটি কমপ্লেক্স? না আঙ্কেল, আমি সেটা মনে করি না। তবে সজল দিন কয়েকের জন্য দিল্লি গেছে, 2-1 দিনের মধ্যেই হয়তো ফিরে আসবে। আসার দেরি দেখেই কি সুইসাইড করেছে? খুব সেন্টিমেন্টাল ছিল নাকি? না, নিপা কষ্ট করে জীবনে বড় হওয়ার চেষ্টা করেছে। এত সেন্টিমেন্টাল হবে আমার সেটা বিশ্বাস হয় না। তাহলে আরও অন্য কিছু? আচ্ছা, নিখিলেশকে? আমার গৃহশিক্ষক, ওনার কাছে আমি ইংরেজি পড়ি। ভালো কথা।
সে কেন নিপাকে মোলেস্ট করতে আসবে? সেও কি নিখিলেশের কাছে পড়তো? না তো, তাহলে? সেটা তো নিপাই জানে, আর জানে নিখিলেশ। আচ্ছা, একটু অন্য প্রশ্ন করি। সেদিন মানে গতকাল কি আপনাদের সানডে ক্লাবে কোনো ড্রিঙ্কের ব্যবস্থা ছিল? না তো, আমার বাবা এইসব একদমই পছন্দ করেন না, আর আমরা একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েই বসেছিলাম। ভালো করে মনে করে বলুন তো, গতকাল কোনো রকমভাবে কোনো হট ড্রিঙ্কসের ব্যবস্থা ছিল না? না তো। আচ্ছা সহেলি, আপনার বাবা কি করেন? কম্পিউটারের বিজনেস। সেই কারণেই কি আপনি কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স করছেন? ঠিক তা নয়, তবে আমার ন্যাক ওই দিকেই। ভবিষ্যতে আমি চাকরি করব, ব্যবসা নয়। মন্দিরা দেবী? আমি ডাক্তারি পড়ছি। আমার বাবা শহরের একজন নামকরা গাইনি, ডক্টর চন্দন চ্যাটার্জি। আর রক্তিমা, আপনি? রক্তিমা চুপ করে থাকে। নীল আবার প্রশ্ন করে, ওনার বোধহয় একটু ড্রিঙ্কসের অভ্যেস আছে, তাই না? কারণ সকালের কথা বলতে বলতে আমি একটু স্মেল পেয়েছিলাম। ওকে, দ্যাটস নো প্রবলেম। ঠিক আছে, আপনারা প্রত্যেকেই আপনার বাড়ির নাম্বার আর মোবাইল নাম্বারটা আমার এই সহকারীর কাছে দিয়ে যাবেন। আবার হয়তো আপনাদের প্রয়োজন হতে পারে। দিবু, ওদের নাম্বারটা লিখে নেয়। ও হ্যাঁ, সজল আর নিখিলেশ বাবুর ঠিকানাটা আমাদের দরকার। কার কাছে পাবো? দীপু লিখে নিল। নীল বলল, রক্তিমা, আপনি তো নিখিলেশের কাছে পড়াশুনো করতেন। হ্যাঁ। ওনার ঠিকানা আর ফোন নাম্বারটা নিশ্চয়ই আপনার কাছে পাওয়া যাবে। কিন্তু নিখিলেশদার কোনো ফোন নাম্বার বা বাড়ির ঠিকানা আমার কাছে নেই। সে কি, কেন? নিখিলেশদার আসেন না। মানে? উনি আমাকে আর সেভাবে মন দিয়ে পড়াচ্ছিলেন না, তাই জন্য। তা কতদিন উনি আসছেন না? তা ধরুন ওই মাস 2 তো হবেই। উনি কোনো কলেজে পড়াতেন? মোস্ট প্রবাবলি স্কটিশ চার্চ। ধন্যবাদ। মহেশ্বর কুণ্ডুর কাছ থেকে বিদায় নিয়ে নীল আর দীপু যখন লেক গার্ডেন্সের বাড়ি থেকে বেরিয়ে বাস স্ট্যান্ডের দিকে এগোচ্ছে, হঠাৎ পেছন থেকে একটি মেয়েলি কণ্ঠস্বর শোনা গেল। নীলাঞ্জন আঙ্কেল, নীলাঞ্জন আঙ্কেল, জাস্ট এ মিনিট। পেছনের দিকে তাকিয়ে নীল দেখল শরী নামের মেয়েটি প্রায় ছুটন্ত অবস্থায় তার দিকে এগিয়ে আসছে। নীল থামল। সহেলি আসতেই নীল বলল, কি ব্যাপার সহেলি, খুব গুরুতর কিছু? আঙ্কেল, আপনাকে আমার কয়েকটা কথা বলার আছে। গোপনীয় কিছু? তা ঠিক নয়, কিন্তু ব্যাপারটা আপনাকে বোধহয় জানানো দরকার। নিপার সুইসাইডের ব্যাপারে আমার একটা সন্দেহ মাথায় ঘুরছে। বলো, বলে ফেলো। কোনো কিছু গোপন না করেই সব কিছু বলে ফেলো। না আঙ্কেল, একটু গোপনীয়তা আপনাকেও রাখতে হবে। বেশ, একান্ত প্রয়োজন না হলে তোমার গোপনীয়তাটা আমি বুঝিয়ে রাখবো। আমরা সবাই জানি নিপার সঙ্গে সজলদার একটা অ্যাফেয়ার্স অনেক দিন থেকেই চলছে। আমিও সজলদাকে তাগাদা দিতাম কবে ওরা বিয়ে করছে, কিন্তু... বলো, কিন্তুটা কি? রক্তিমা একদিন আমায় ডেকেছিল। কেন? ও সেদিন সরাসরি জানায় নিপার অনেক আগে থেকেও নাকি ও সজলদাকে অনেক ভালোবাসে। সজল ছাড়া ও নাকি অন্য কাউকে আর ভাবতে পারছে না। নিপা জানতো এই কথা? না, রক্তিমার কথা শুনে সেদিন রক্তিমাকে আমি একটু বকাবকি করি। এও বলেছিলাম, তুই জানিস সজলদার সঙ্গে নিপার কি সম্পর্ক, এরপরেও তুই এত অশান্তির কাজ করবি? তুই জানিস নিপা খুবই গরিব ঘরের মেয়ে, তার ওপর সে একটা হীনমন্যতায় ভোগে। সজলকে নিয়ে সে একটা সুখের ঘর বাঁধার স্বপ্ন দেখে। নিপা এখনও পর্যন্ত সজলের ব্যাপারে খুব একটা সলিড জায়গায় দাঁড়িয়ে নেই। সেখানে তোর এই অনুপ্রবেশটা ঠিক নয়, তুই সজলকে ভুলে যা। এর উত্তরে রক্তিমা কি বলেছিল? কিছুই বলেনি, যেন কিছুই হয়নি এমন একটা ভান দেখিয়ে চুপ করে গিয়েছিল। আর নিখিলেশ বাবুর ব্যাপারটা কি? সেটা আমি বলতে পারবো না আঙ্কেল। আচ্ছা, নিপার সঙ্গে কি নিখিলেশ বাবুর কোনোদিনও সাক্ষাৎ অথবা মোলেস্ট করার ঘটনা ঘটতে পারে? সেটা আঙ্কেল আমি বলতে পারবো না। আঙ্কেল, আমায় মুশকিলে ফেললেন। এটা যে কোনো সময় যে কোনো মেয়ের ক্ষেত্রেই ঘটতে পারে। নিপার ক্ষেত্রে যে ঘটেনি এটা আমি হলফ করে বলতে পারবো না। কিন্তু নিপা খুবই স্ট্রিক্ট প্রিন্সিপালের মেয়ে। ও কি জানি না, বুঝতে পারছি না আমি কিছু আঙ্কেল। হ্যাঁ, আমি কিছু বুঝতে পারছি না। সহেলি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি দারুণ একটা মূল্যবান সংবাদ দিলে। তবে আমায় যা বলেছ আর কাউকে আর কারোর কাছে মুখ খুলবে না, সেটা তোমার পক্ষে কিন্তু ক্ষতিকর হয়ে দাঁড়াবে। তুমি এখন এসো, এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক নয়। সহেলি ধীরে ধীরে বাড়ির দিকে পা বাড়ালো।
স্কটিশ চার্চ কলেজে যাওয়ার পরে নিখিলেশ সরকারকে খুঁজে পেতে খুব একটা বেগ পেতে হলো না। বছর 35 থেকে 40-এর মধ্যে বয়স, চেহারায় খুব একটা জৌলুস নয়, শ্যামবর্ণ, চোখে কালো ফ্রেমের চশমা, মাথায় কোকড়ানো চুল, মুখে ফ্রেঞ্চ কাট দাড়ি, হাওয়াই শার্ট আর ট্রাউজার। বোধহয় কলেজ শেষ করেই ফিরছিলেন। কাঁধে একটা সাইড ব্যাগ। একেবারে মুখোমুখি গিয়ে দাঁড়াতেই নিখিলেশ একটু হকচকিয়ে গিয়েছিল। শুরুটা নীলই করল। আপনি নিখিলেশ সরকার? আগে আগে হ্যাঁ, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। নীল পকেট থেকে ওর আইডি কার্ডটা বার করে দেখালো। আইসি, হ্যাঁ আমি তো একজন কলেজের প্রফেসর। আমার সঙ্গে একটা প্রাইভেট ইনভেস্টিগেটরের কি প্রয়োজন সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু একটা দরকার তো নিশ্চয়ই আছে, নইলে আপনাকে আর বিরক্তই বা করবো কেন? রক্তিমা চৌধুরী বলে আপনি কোনো মেয়েকে চেনেন? খুব সাবলীলভাবেই বলল, হ্যাঁ চিনি বই কি। ও আমার কাছে ইংলিশ পড়তো। পড়তো? এখন পড়ে না? না। হঠাৎ আপনার কাছে টিউশন নেওয়াটা বন্ধ করে দিল কেন? কোনো প্রবলেম? সাময়িক থতমত খেয়ে নিখিলেশ বলল, বুঝতেই পারছেন, বড়লোক বাবার মেয়েরা সাধারণত একটু হুইমজিক্যাল হয়। হয়তো আরও ভালো কোনো টিউটর পেয়েছে তাই। শুধুই তাই? এর মধ্যে আর কোনো ব্যাপার নেই? কি আশ্চর্য, এর মধ্যে আবার অন্য কোনো ব্যাপার থাকতে পারে? নীল খুব তীক্ষ্ণ দৃষ্টিতে নিখিলেশের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হঠাৎ প্রশ্ন করল, আপনি কোথায় থাকেন? আমি এখানে আমার এক ওই বন্ধুর সঙ্গে একটা ঘরে শেয়ার করে থাকি। সেটা কোথায়? কাশী বসলেন, খুবই কাছাকাছি। এখান থেকে লেক গার্ডেন্স তো অনেকটাই দূর, অসুবিধা হতো না? ওদিকে আমার আরও অনেকগুলো টিউশন পড়াতে হয়, আর লেক গার্ডেন্স মিনিতে গেলে একবার সেই বসে যাওয়া যায় না, তেমন অসুবিধে হতো না। আচ্ছা, আপনার ফ্যামিলি কোথায়? মিস্টার ব্যানার্জি, আপনি আমায় এত সব প্রশ্ন করছেন কেন? আপনি জানেন না কেন? না, আমি কিছুতেই বুঝতে পারছি না। খুব শিগগিরই কিন্তু আপনাকে পুলিশ এসে ধরে নিয়ে যাবে একটি মেয়ের শ্লীলতাহানির জন্য। আমাকে? কেন? রক্তিমা কিছু পুলিশে রিপোর্ট করেছে নাকি? হঠাৎ আপনার একথা কেন মনে হলো যে রক্তিমা আপনার নামে পুলিশে রিপোর্ট করবে? রক্তিমা ইজ নট আ গুড টাইপ অফ গার্ল। ও আমার কাছে অন্য কিছু পাওয়ার আশা করত। আপনি জিজ্ঞেস করছিলেন না কেন আমি রক্তিমাকে পড়াতে পড়াতে ছেড়ে দিই? দ্যাট ওয়াজ দ্য কজ। বড় লোকের চুলবুলি মেয়ে, পড়ার সময় তার মন থাকতো অন্যদিকে, তাই। আই সি। আপনি বললেন না তো আপনার স্ত্রী কোথায়? আরামবাগে আমাদের পৈতৃক বাড়ি আছে, ওখানে আমার স্ত্রী, কন্যা, আমার বাবা মার সঙ্গেই আছেন। ভালো, খুবই ভালো। আচ্ছা, আপনি নিপা বলে কাউকে চেনেন? নিপা? কে নিপা? রক্তিমার বিশেষ বন্ধু। তা হবে, কিন্তু তার সঙ্গে আমার কি সম্পর্ক? সে তো আর আমার স্টুডেন্ট নয়, তাছাড়া আমি তাকে চিনিও না। হ্যাঁ, আপনার স্টুডেন্ট নয়, সেজন্যই জিজ্ঞাসা। মেয়েটি তার সুইসাইড নোটে স্পষ্টভাবে লিখে গেছে যে তাকে মোলেস্ট করার অপমানে সে আত্মহত্যা করেছে এবং দায়ী করেছে আপনাকে। মাই গড, কে নিপা? তাকে আমি চিনিও না, জানিও না। মোলেস্ট করা তো দূরের কথা, তাকে আমি কোনোদিন চোখেই দেখিনি। নিপা? মিস্টার ব্যানার্জি, আপনি বিশ্বাস করুন, আমি এসব কিছুই করিনি। সম্ভবত আমাকে কেউ ফাঁসাতে চাইছে। কারেক্ট, ফাঁসাতে চাইছে। কিন্তু আপনার নামে আরও কিছু মেয়ের অ্যালিগেশন যে আছে। সরল প্রকৃতির সুন্দরী মেয়েদের প্রতি আপনার দুর্বলতা আছে এবং সেটা মাঝে মাঝেই একটা বিশ্রী জায়গায় পৌঁছে যায়। এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। এর মধ্যে রক্তিমার কোনো হাত নেই তো? কেন রক্তিমার হাত থাকবে কেন? প্র্যাকটিক্যালি আমার প্রতিও দুর্বলতাকে আমি রিফিউজ করি। হয়তো সেই কারণে আমাকে একটা ভয়ানক কেসে জড়িয়ে দিতে চাইছে। কেন? প্রতিশোধ? অপমানের? ওয়েল, এগুলো তো সব প্রমাণ সাপেক্ষ ব্যাপার। তবে সুইসাইড নোটে আপনার নাম পাওয়া এবং আপনাকে দায়ী করে যাওয়ার জন্য কিন্তু খুবই শিগগিরই পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে ফর ইন্টারোগেশন। আর দোষী প্রমাণিত হলে তো আর কথাই নেই। চক্রান্ত, একটা নিটোল চক্রান্ত। আমি বুঝতে পারছি এবার চাল। রক্তিমার, তাই না? আগেই তো বললাম। ঠিক আছে, আমারও নাম নিখিলেশ সরকার। দেখি
দেখি রক্তিমার বাবার কত টাকার জোর। আমাকে আমাকে ফাঁসাতে গেলে ও নিজেই ফেঁসে যাবে। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ, আপনি আমায় অ্যালার্ট করে দিয়েছেন তার জন্য। আর কোনো কথা না বলে হনহন করে হেদুয়া মুখে হাঁটা শুরু করলো নিখিলেশ। দীপু নোট নিচ্ছিল। লেখা থামিয়ে বলল, ডাল মে কুছ কালা হ্যায়। কি বুঝলি? লোকটা রিলেভেন্ট কথাবার্তা বলছে। রক্তিমাকেও পড়াতো। রক্তিমা ওকে যে কোনো কারণে হোক ছাড়িয়ে দিল আর নিপাও আত্মহত্যা করল এবং সেখানে তাকে দায়ী করে গেল। তখনই লোকটা বলছে যে নিপাকে সে চেনেই না। হাউ ইজ ইট পসিবল? জলটা ঘোলাটে। হ্যাঁ রে, খোঁজ নিয়েছিস? সজল ফিরেছে? ওকেও তো দরকার। ওর আবার দুজন প্রেমিক, নিপা আর রক্তিমা। ছোকরাকে একটু বাজাতে হবে। ও ঠিক কাকে চাই, নিপা না রক্তিমা? গুরু, জগতের সব থেকে ঘোলাটে প্রবলেম হচ্ছে নরনারী ট্রায়াঙ্গুলার প্রেম। কোথায় যে কি খুবচুপ ব্যাপার ঘটছে বোঝাই দেয়। তুই ঠিকই বলেছিস, প্রেম বড় সর্বনাশা খেলা। সজলের বাড়ি বালিগঞ্জ প্লেসে। সহেলির কাছ থেকে ওর অ্যাড্রেসটা নেওয়াই ছিল। একদিন সন্ধ্যার ঠিক মুখে নীল আর দীপুকিয়া হাজির হলো সজল মুখার্জির বাড়িতে। কেতাদুরস্থ বাড়ি। দরজায় বেল টিপতেই এক মধ্যবয়সী ভদ্রলোক এসে দরজা খুলে জিজ্ঞাসা করলো যে কাকে চাই। নীল জিজ্ঞাসা করল, সজল বাবুর ঘর কোনটা? হ্যাঁ, কাল सुबह से आ चुका। अभी घर पे आया? हाँ जी, टेस्ट से अभी भी आ चुका, लेकिन छोटे बाबू का तबीयत तो ठीक नहीं है। जानता है, लेकिन हमारा काम तो थोड़ा ज़रूरी है, उन्हें कुछ पूछताछ करने के लिए। ठीक है, आप ठहरिए। পার্লারে গিয়ে ওরা সোফায় বসলো। ঘরটা বেশ সাজানো গোছানো। ঘরের সাইজটাও বেশ বড়। একদিকে একটা বিলিয়ার্ড বোর্ড পাতা রয়েছে। আলমারিতে অনেক কাপ, মেডেল আর ফ্লেক সাজানো রয়েছে। কিছুক্ষণের মধ্যে ছিপছিপে চেহারার উস্কো হুস্কো চুল আর মুখে না কামানো কয়েকদিনের দাড়ি। এইটা হয়তো ইদানিং আবার কালের ফ্যাশনেও হয়েছে। বিয়ে করতে যাওয়ার সময়ও দাড়ি না কামিয়ে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় এখনকার ছেলেদের মধ্যে। প্রায় 6 ফুটের মতো লম্বা। পরনে হোয়াইট স্পোর্টস গেঞ্জি আর ব্লু স্পোর্টস ট্রাউজার। পায়ে বাড়িতে পড়বার চটি। শুনলাম আপনারা থানা থেকে আসছেন। আপনার কি মনে হয় যে ঘটনাটা ঘটে গেছে তাতে থানা থেকে কেউ আপনাকে জিজ্ঞাসাবাদ করতে আসবে না? মাথা নিচু করে সজল কিছুক্ষণ চুপ করে থাকলো। তারপর বলল, কলকাতায় ফিরেই সহেলির কাছ থেকে নিপার ব্যাপারটা আমি শুনেছি, কিন্তু নিপা যে এত সেন্টিমেন্টাল ভাবতেও পারিনি। কিন্তু এটা ও কী করলো? আমি কি জন্মের মতো দিল্লিতে গিয়ে বসে থাকবো বলে গিয়েছিলাম? আপনি তো ওকে কোনো রকম ফোন টোনও করেননি। তাতে কি, 2 দিন ফোন না করলে সব প্রেম উধাও হয়ে যাবে? এটা আমি বিশ্বাস করি না। আপনি তো কথায় কথায় ওকে হিউমিলিয়েট করতেন। ও মাই গড! ভালোবাসার ক্ষেত্রে একটু আধটু লেগ পুলিং চলে, রোম্যান্সের ক্ষেত্রে সামান্য একটু রসিকতাও করা যাবে না? ও সর্বদা সেটা সিরিয়াসলি নিয়ে নিত। তার জন্য আমি ওর কাছে ক্ষমাও চেয়ে নিতাম। বাট আমাকে এভাবে না বলে চলে যাওয়ার কোনো মানে হয় না। কিন্তু আপনার প্রেমিকা কিন্তু আরও একজনের নামে একটা ভয়ঙ্কর অ্যালিগেশন রেখে গেছেন। সহেলের মুখে আমিও সেটা শুনেছি, বাট আই ডোন্ট বিলিভ ইট। ওর ধ্যান জ্ঞান ছিলাম আমি। ওকে আমি ফাইনালি চুজ করার জন্য আমার বাবা মায়ের কাছে আসলে একটু ব্যাকওয়ার্ড পজিশনে পড়তে হয়েছিল। তারা আরও অনেক ভালো মেয়ের খোঁজ করছিলেন, কিন্তু আমি ছিলাম ডিটারমাইন্ড। জানিয়েও দিয়েছিলাম আমি নিপাকেই বিয়ে করব। খেলার জগতে গিয়ে অনেক সুন্দরী মেয়ে তো দেখেছি, কিন্তু নিপার মতো ভদ্র ও শান্ত মিষ্টি মেয়ে, এবং বলতে গেলে যে আমার জন্য পাগল। নো স্যার, নিপা আমার উপর জাস্টিস করে গেল না। কিন্তু নিখিলেশকে? ধুর মশাই, কে নিখিলেশ? এরকম কোনো ব্যাপার থাকলে তার একটু আঁচ পেত ও, হ্যাঁ, এবং সেটা সঙ্গে সঙ্গে আমাকেও জানাতো। চাপা স্বভাবের মেয়েও ছিল না। কোনো অসঙ্গতির কিছু ব্যাপার থাকলে সেটা আমি জানতে পারতাম, আর তার ব্যবস্থাও আমি করতাম। আমার এখন দিন রাত আর বড্ড ফাঁকা ফাঁকা হয়ে গেল স্যার। মিস্টার মুখার্জি। হ্যাঁ স্যার, বলুন। আরও একটি মেয়ে আপনাকে ভালোবাসে। সে আবার কে? আপনি তাকে চেনেন? আমি চিনি, অথচ আমি জানি না সে আমাকে ভালোবাসে কিনা। যাকগে, আমার এখন এসব কিন্তু ভাবতে ভালো লাগছে না। আপনারা কি আমায় আরও কিছু জিজ্ঞাসা করবেন? নিপা দেবীর অবর্তমানে সেই মেয়েটি এসে যদি আপনাকে প্রপোজ করে তাহলে কি করবেন? অবাস্তব কথাবার্তা, এসব কথার কোনো মানেই হয় না।
তাছাড়া নিপাকে ভোলা আমার পক্ষে, বিশ্বাস করুন, সম্ভব নয়। সময় হয়তো একদিন অনেক কিছুই ভুলিয়ে দেবে। আমি এখন বেশ কিছুদিন একা থাকতে চাইছি। খেলা ছাড়া আর কোনো দিকেই মন দিতে পারছি না। ঠিক আছে, হয়তো পুলিশ আপনাকে কোনো প্রশ্ন করবেন, যা সত্যি তাই সব বলে দেবেন। নীলের দীপু উঠে পড়ল। ঠিক বেরোবার মুখে সজল জিজ্ঞাসা করল, সেই মেয়েটি কে? আপনার তো কোনো ইন্টারেস্ট নেই, তাহলে এত কৌতূহল কেন? একজন যুবককে তার অগাত্তে এক যুবতী ভালোবাসে, যুবকটির কাছে এটা বেশ থ্রিলিং, তবে ওই পর্যন্তই। কৌতূহল ব্যাপারটা বড় অদ্ভুত। তাহলে তার কথায় নিজে আর এক বিপন্নতায় নিজেকে ঠেলে নিয়ে যাবেনি বা কেন? নাকি তেমন কোনো ইচ্ছা আছে? আমি এখন মনে প্রাণে অত্যন্ত বিধ্বস্ত। আমি এখন নিপা স্মৃতিতে বেঁচে থাকতে চাইছি। ফিরতে ফিরতে দীপু জিজ্ঞাসা করল, ব্যাপারটা একটু অদ্ভুত লাগছে নীলদা। কীরকম? একটা জলজ্যান্ত মেয়ে দুম করে আত্মহত্যা করে বসলো। সুইসাইড নোটে কী তার অ্যালিগেশন, একটা হাস্যকর আর একটা ভয়ানক। সজল এটা ঠিকই বলেছে। রোম্যান্সের ক্ষেত্রে একটু ঠাট্টি আর কি সকলেই করে, সজলও তাই করতো। কিন্তু সামান্য কয়েকদিনের অদর্শনে বা কোনো ফোন টোন না করার কারণে সে সুইসাইড করে বসবে? তাও কোনো অপমান নয়, কোনো প্রতারণা নয়, ধরে নিচ্ছি অত্যন্ত সেন্টিমেন্টাল মেয়ে। তাই বলে এইভাবে কারো জীবন নিয়ে খেলা করবে? না নীলদা, এটা আমার কাছে মোটেই বিশ্বাসযোগ্য বলে মনে হচ্ছে না। আর কি? নিখিলেশ তো বলছে মলেস্ট করা তো দূর কথা, সে কোনোদিন নিপাকে চোখেও দেখেনি। কমন থিওরি হচ্ছে কোনো মেয়ের প্রতি কোনো ছেলে দুর্বলতা থাকে। শ্লীলতাহানির মতো জায়গায় তাকে পৌঁছতে গেলে পূর্বে কিছু আচার আচরণে অন্তত প্রকাশ তো পাবেই। নিখিলেশ তো আর তথাকথিত সমাজবিরোধী দুষ্কৃতী নয় যে ধরতক্তা মার পেরেক করবে। মোটামুটি তার পেটে কিছু তো বিদ্যে রয়েছে। ধরে নিলাম নিপার প্রতি কোনো কারণে কিছু অনুরাগ জন্মেছিল, এর কিছু পূর্বাভাস থাকে। লোকটা গিয়ে দুম করে তাকে জাপটে ধরে, না 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 নীলদা, এর পেছনে অন্য কোনো ঘটনা থাকতে পারে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি না। নীল খুব মন দিয়ে ওর কথাগুলো শুনছিল। তারপর বলল, ওসি মিস্টার মহেশ্বরের সঙ্গে একবার দেখা করাটা দরকার। পিএম রিপোর্টের জন্য? হ্যাঁ, সেটা তো আছেই। নিখিলেশকে একবার তোলানোর দরকার, কারণ তার নামে একটা ভিকটিমের ডাইরেক্ট অ্যালিগেশন আছে। সত্যি আর মিথ্যেটা পুলিশই একটু ঘাটাঘাটি করুক। এছাড়াও আমাদের আরও কয়েকজনের সঙ্গে দেখা করা দরকার। কে কে? নিপার বাকি 3 বন্ধু। সেদিন ওরা 4 বন্ধু একসঙ্গে ছিল। তার মধ্যে একজন পাশের ঘরে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে পড়ল। কেন? শুধু ডিপ্রেশন, নাকি ওর আড়ালে কিছু আছে? আরও ভালো হতো যদি নিপার মামা মামির সঙ্গে দেখা করা যেত। ঠিকই বলেছ। বলো কবে যাবে? আমি একটা কাজ করি, সহেলিকে একটা ফোন করি। নেক্সট রবিবার ওরা 3 জনে থাকবে রক্তিমার সাথে সানডে ক্লাবের আসরে। ওরা কি এখন আর সেই মুডে থাকবে? উপায় নেই, থাকতেই হবে। ঘটনাকে বেশি পুরনো হতে দেওয়া যায় না। কিন্তু নিপার মামাবাড়ির ঠিকানা? পেয়ে যাব, সহেলির কাছ থেকেই পেয়ে যাব। এখন চল একবার ভোলা মহেশ্বরের সঙ্গে দেখা করে যাই। মিস্টার মহেশ্বরকে তার অফিসেই পাওয়া গেল। আসুন নীলেশ্বর স্যার, বলুন খবর কি? খবর তো আপনারই কাছে। পিএম রিপোর্ট কি বলছে? ড্রয়ার থেকে রিপোর্টের কাগজটা নিঃশব্দে এগিয়ে দিলেন। চোখ বলতে বলতে নীলের ভ্রুটা একটু কোঁচকালো। তারপর নিজের মনেই বলল, মেয়েগুলো কি তখন মিথ্যে কথা বলল? ড্রিঙ্কের কথা বলছেন? হ্যাঁ, নিপার স্টমাকে পর্যন্ত অ্যালকোহল পাওয়া গেছে এবং মেশানো ছিল সিডেটিভ। অথচ রক্তিমা বলল ওরা কেউই ড্রিঙ্ক করে না। হয়তো সেটা গোপন করার কারণেই বলেনি। হ্যাঁ, কিন্তু সিডেটিভ কেন? যারা হ্যাবিচুয়াল ড্রাঙ্কার নয় তারা এমনিতেই মদরাত খেলেই শুয়ে পড়ে, কিন্তু সিডেটিভ মেশানো তো অন্য কিছু বলে না। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আরও একটা পয়েন্ট আছে, যে আত্মহত্যা করবে অর্থাৎ হ্যাং ডাউন করবে, সে একটা সাপোর্ট নিয়ে অর্থাৎ চেয়ার বা ওই জাতীয় কিছু নিয়ে বিছানার উপরে উঠবে। তারপর সিলিং ফ্যানের সঙ্গে অন্যটা বাঁধবে, আরেক প্রান্ত বাঁধবে নিজের গলায়, এবং ফাইনালি ঝুলে পড়ার জন্য সে পা দিয়ে ঠেলে দেবে পায়ের নিচে থাকা চেয়ার বা টুলটাকে। সব ক্ষেত্রেই প্রায় একই জিনিসই ঘটে, তাই না? হ্যাঁ, এটা তো কমন ব্যাপার। কিন্তু আপনি গিয়ে কি দেখেছিলেন?
মেয়েটির পায়ের নিচে তার সুইসাইড নোটটি পড়ে রয়েছে, বাট দ্য চেয়ার, সেটা তো খাটের পাশে নির্লিপ্তভাবেই দাঁড়িয়েছিল। কোনো ওলট পালট অবস্থায় তো ছিল না, যেটা সাধারণত হয়ে থাকে। কেন? আপনি কি বলতে চাইছেন মিস্টার ব্যানার্জি? এখনই আমি কিছু বলতে চাইছি না। হাতের লেখাটা কি পরীক্ষা করা হয়েছে, মানে কোনো হ্যান্ডরাইটিং এক্সপার্টকে দিয়ে? হ্যাঁ হয়েছে, হাতের লেখা তো নিপারি। নিপাত তো হতেই হবে, বাট 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 বলে থামলেন কেন? ওই বাটটাই অনেক রহস্যের সমাধান করবে। ঠিক আছে, এখন আমরা উঠি। আপনি অবশ্য নিখিলেশকে মার্সিলেসলি যেটা করবেন, শুধু জানার চেষ্টা করবেন সে কাকে মোলেস্ট করেছিল, নিপা অর সামবডি এলস। এটা কি কোনোভাবে ওকে ফাঁসানোর চেষ্টা করছে? ঠিক আছে মিস্টার ব্যানার্জি, নিখিলেশের পেট থেকে আমি সব কথা বের করে নিচ্ছি, আপনি কিছু চিন্তা করবেন না। থানা থেকে বেরিয়ে নীল সহেলিকে ফোনে ধরল। হ্যাঁ আঙ্কেল, আমি সহেলি বলছি। তোমাদের তিনজনকে আমার খুবই দরকার। সামনে রবিবার সন্ধে ঠিক 7টার সময় তোমাদের সানডে ক্লাবে আসবে। তোমাদের সাথে আলাদাভাবে কিছু জিজ্ঞাসাবাদ করব, ঠিক আছে? ঠিক আছে আঙ্কেল, তাই হবে। আর একটা কথা, তুমি কি নিপার মামা বাড়ির ঠিকানাটা জানো? হ্যাঁ জানি, জাস্ট এ মিনিট, আমার নোট বইটা দেখে বলছি। মিনিট 3 পরে সহেলি বলল, ওর মামার নাম সঞ্জীব দে, থাকেন গড়পাড়ে। এক্স্যাক্ট অ্যাড্রেসটা বলতে পারবো না, তবে রামমোহন লাইব্রেরিকে বাঁ দিকে রেখে সোজা পূর্বমুখে হাঁটবেন, ডান দিকে মোড় নিয়ে কয়েকটা বাড়ি পরেই ছোট একটা ব্লাইন্ড লেন, শেষ বাড়িটা। আশা করি খুঁজে নিতে পারবেন। থ্যাংক ইউ। তখন রাত প্রায় 8টা কি 8:30 হবে। ব্লাইন্ড লেনের শেষ বাড়িটায় গিয়ে কড়া নাড়ল নীল। মিনিট 2-3 পর এক মধ্যবয়সী ভদ্রলোক এসে দরজা খুললেন। প্রায় ভেঙে পড়া একজন মানুষ, ধুতি আর শার্ট পরা, মুখে বিমর্ষ ভাব। আপনারা কাকে খুঁজছেন? আমি একটু সঞ্জীবদের সঙ্গে কথা বলতে চাইছি। আপনারা কি পুলিশ থেকে এসেছেন? ঠিক তা নয়, তবে বলতে পারেন পুলিশের সঙ্গে যোগাযোগ আছে। হ্যাঁ, নিশ্চয়ই নিপার ব্যাপারে। খানিকটা। আর কি হবে, যে যাবার সে তো চলেই গেল। নতুন কোনো খবর কি আপনাদের দিতে পারবো? হয়তো এমন কোনো খবর যা আপনি জানেন না অথচ জানেন, তেমন কিছু। আপনার কথাখানা ঠিক বুঝতে পারলাম না। একটু কি বসা যাবে? হ্যাঁ নিশ্চয়ই, আসুন। একটি মাঝারি সাইজের ঘরে গিয়ে বললেন সঞ্জীববাবু। নেহাতি মধ্যবিত্ত মানুষের প্রায় অগোছালো ঘর, সামঞ্জস্যহীনভাবে এলোমেলো হয়ে রয়েছে। দুখানা চেয়ার টেনে ওদের বসতে বললেন। নীলই আরম্ভ করল। নিপা দেবী তো আপনার? হ্যাঁ, আমার ভগ্নী। ছোটবেলায় ও বাবা মাকে হারায়। আমাদের কোনো ছেলেপুলে নেই, ওই আমাদের সব জায়গাটা পূরণ করে দিয়েছিল। হ্যাঁ শুনেছি, একটি ছেলের সঙ্গে ওর কিছু ইন্টিমেসি ছিল, খবরটা রাখেন? নিপা আমাদের কোনো কথাই লুকোতো না। সজলের কথা বলেছিল, কিন্তু আমার একেবারেই ইচ্ছে ছিল না। কেন? আমরা খুবই গরিব গেরাস্ত লোক। নিপা মা পড়াশুনায় খুব ভালো ছিল বলে ওর পড়ায় আমরা ব্যাঘাত ঘটাইনি, কিন্তু হঠাৎ ও একদিন ওর মামির কাছে সজলের কথাটা বলে বসে। খোঁজ নিয়ে জানলাম ছেলেটি বড় লোকের ছেলে এবং উঠতি ক্রিকেট প্লেয়ার। সেটাই কি আপনার আপত্তির কারণ? ইয়েস, আমি একটা কথাই জানি, সম্বন্ধ হয় সমানে সমানে। বড় লোকের সঙ্গে কুটুম্বিতা মানে এই মেয়েকে তার অচেনা একটা জগতে নিয়ে গিয়ে ফেলা, তারপর তাদের হাজার রকমের বায়নাক্কা, সেগুলো মেটাতে না পারলে মেয়ের জীবন একেবারে বিপন্ন। তাই আমি... মানে আপনারা কেউ রাজি ছিলেন না? ওর মামিমার ছেলেটিকে খুব পছন্দ হয়েছিল। সজলকে আপনারা দেখেছিলেন? ও একদিন নিজেই আমার বাড়ি এসেছিল। আমার অবশ্য ওকে খারাপ লাগেনি। ও কি নিজেই বিয়ের কথা বলে? হ্যাঁ, এসেছিল আমাদের পারমিশন নিতে। আর আমি সেদিন বলেই দিয়েছিলাম যে তোমাদের ক্লাস আর আমাদের ক্লাস সম্পূর্ণ রকমভাবে আলাদা। তুমি হয়তো আজ আবেগের মাথায় বলছো, কিন্তু তোমার বাবা মা আত্মীয় স্বজন
উত্তরে কি বলেছিল? সবাই যা বলে, আপনাদের মেয়েকে আমি সুখে রাখব। বাবা মার যদি এজন্য আপত্তি থাকে, আমাকে বাধ্য হয়ে অন্যত্র ব্যবস্থা করতে হবে। আমার ওপর একটু ভরসা করুন, এই সব আর কি। বিয়ে কি ঠিক হয়েছিল? না, সজলই বলেছিল। আমিও এখন ক্রিকেট যুদ্ধ চালিয়ে যাচ্ছি, আর নিপা ওর পড়াশোনা চালাচ্ছে। ও গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করুক, দরকার হলে আরও পড়বে, আর আমিও ততদিনে নিশ্চয়ই একটা জায়গায় পৌঁছে যেতে পারব। এইটুকু নাকি তার বিশ্বাস। আপনারাও আমার ওপরে সেই বিশ্বাসটা রাখুন। আচ্ছা, এমনি কি নিপা দেবী আর সজল বাইরে বাইরে ঘোরাঘুরি করত? না, নিপা এদিকে খুবই স্ট্রিক্ট। তবে সজল নিপার ওই ঘরকুনো স্বভাবের জন্য ওকে কুয়োর ব্যাং বলে ডাকত। তা নিয়ে ওই মেয়ের মনে অভিমান জমেছিল বটে। খানিকক্ষণ চুপচাপ, তারপর নীল বলল, নিপা দেবীর কোনো বন্ধু বান্ধব ছিল? আরও 3 বন্ধু ছিল, মন্দিরা, সহেলি আর রক্তিমা। প্রতি রবিবার তো ওই রক্তিমার বাড়িতেই ওই খাওয়া দাওয়া সেরেই ফিরত। সজল ছাড়া আর কোনো পুরুষ বন্ধু? নিখিলেশ বলে কাউকে চিনত কি? সম্ভবত না, কারণ সেটা তাহলে ওর মামিমার কানে চলে যেত ঠিকই। আচ্ছা, নিপা দেবীর এইভাবে হঠাৎ সুইসাইড করার পেছনে কোনো হিস্ট্রি আছে কি? যেমন সে তার সুইসাইড নোটে একরাশ অভিমান ঢেলে দিয়েছে সজলের ওপরে, আর কোনো এক নিখিলেশের দ্বারা তার শ্লীলতাহানির অভিযোগ সে জানিয়েছিল, সে তার শাস্তিও চায়। আমি জানি না। সজলের সঙ্গে মান অভিমান থাকতেই পারে, কিন্তু কে এই নিখিলেশ? নিপা যেরকম রিজার্ভড মেয়ে, চট করে কি কোনো ছেলে তার শ্লীলতাহানি ঘটাতে পারবে? অবশ্য আজকের পেপারে যেসব নোংরা নোংরা ব্যাপার স্যাপার দেখছি, বিনা কারণেও অনেক মেয়েকে কিছু সমাজবিরোধী ছেলের হাতে ধর্ষিত হতে হচ্ছে। আজকাল শাসন ব্যবস্থা আর সামাজিক অবক্ষয়গুলোকে আর বিশ্বাস করে উঠতে পারছি না। আসল ঘটনাটাকেই সেটা আপনারাই খুঁজে বের করুন। তবে ওই মেয়েটি আমাদের সব ছিল। বাড়িটা আমার বড্ড ফাঁকা হয়ে গেল। ঠিক আছে মিস্টার দে, আর আপনাকে বিরক্ত করব না। আচ্ছা, একবার কি নিপা দেবীর ঘরটা দেখা যাবে? আসুন, কি আর দেখবেন, শুধু বই আর বই। ওটাই ছিল ওর ধ্যান জ্ঞান। তবু একবার নিপার ঘরটা দেখা হলো। হ্যাঁ, বাংলা সাহিত্যের ওপর অনেক বইয়ের কালেকশন রয়েছে। রবীন্দ্রনাথ বাদেও আরও অনেকেরই বই আছে। হঠাৎ জীবনানন্দের একটা কবিতার বইয়ের কয়েকটা পাতা উল্টাতেই বেরিয়ে পড়ল সজলের ছবি, ক্রিকেট মাঠের ছবি, সাদা প্যান্ট আর ব্লেজারে। অনেক খোঁজাখুঁজির পর বেরোলো নিপার ডায়েরি, সেটাই উল্টোপাল্টা দেখছিল। সবই ওই মোটামুটি সজল কেন্দ্রিক। তবে ওকে কতটা হিউমিলিয়েট করেছে, কবে ওর সঙ্গে খুব ভালো ব্যবহার করেছে, এসবই ভর্তি। আর মাঝে মধ্যেই লিখেছে, সজল, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার কাছে আমার ভালোবাসার মর্যাদা পেতে চাই, শুধু এইটুকুই, আর কিছু চাই না। একই সঙ্গে নীল মেলাচ্ছিল নিপার সুইসাইড নোটের হাতের লেখার সঙ্গে। অ্যাট এ গ্লান্স দুটো হাতের লেখাই এক। ডায়েরিটা মুড়ে যথাস্থানে রেখে দিয়ে ওরা বেরিয়ে এলো। নিপার মাসিমা সামান্য জলখাবারের ব্যবস্থা করেছিলেন। শুধু চায়ের কাপ দুটো তুলে নিয়ে নীল বলল, প্লিজ কোনো অনুরোধ করবেন না। নিপার এখন বেশ মন খারাপ চলছে। সজল এখন কলকাতায় নেই, দিল্লি গেছে। বাংলার সঙ্গে দিল্লির ফাইনাল খেলা। তারপর সজল বলেই গিয়েছিল, ফাইনালে কে জিতবে কে হারবে সেটা তো আর বলা যায় না। তবে জেতাহারা যাই হোক না কেন, ওর টিমের সঙ্গে ফিরবে না। দিল্লিটা একটু ঘুরে টুরে তবে ফিরবে। মন খারাপের কারণও ঠিক সেটা নয়। যাবার সময় সজল বলে গিয়েছিল যে গিয়ে ফোন করবে কিংবা চিঠি দেবে, কিন্তু তার কোনোটাই আসেনি। ফাইনালে বাংলা হেরে গেছে, তাও বেশ কয়েকদিন হয়ে গেল। নিপা রোজই ভাবে যে নিশ্চয়ই হয়তো সজলের চিঠি কিংবা ফোন আসবে, কিন্তু আসে না। মাঝে মাঝে নিপার মনেও হয় যে সে বোধহয় সোনার হরিণের পেছনে ছুটে চলেছে। সজলকে ওর মাঝে মধ্যে মনে হয় যেন সজল গাছের মগডালে ঝুলে থাকা গাছ পাকা কোনো আম, চেষ্টা করেও সেটা কোনোদিনও পেরে আনা যাবে না। মাঝে মাঝে ভীষণ ফ্রাস্ট্রেশনে ভোগে। তখন ওর কিছুই ভালো লাগে না।
বন্ধুদের সঙ্গে এ নিয়ে কথা বলতেও ইচ্ছা করে না। সবাই যে যাকে নিয়ে ব্যস্ত থাকে, হয়তো তারাও ব্যক্তিগত হতাশা নিয়ে কালক্ষেপ করবে। রক্তিমার সঙ্গেই তার যা মাঝে মধ্যে কথা হয়, সজলের কথা জিজ্ঞাসা করে, খুঁটিয়ে খুঁটিয়ে তাদের প্রেম পর্বের কথাও জিজ্ঞাসা করে, কিছু উপদেশও দেয়। বন্ধুদের মধ্যে রক্তিমাকে অপেক্ষাকৃত কাছের মানুষ ভাবে সে, কারণ রক্তিমা ওর কথাগুলো হেলায় ফেলায় উড়িয়ে দেয় না, হাসি ঠাট্টাও করে না। আসলে নিপা তো আর জানে না যে সজলকে ভালোবাসে, সজলের জন্য উদ্গ্রীব হয়ে থাকে। রক্তিমাও ঠিক ততক্ষণেই সজলের জন্য ব্যাকুল। কিন্তু নিপার থেকে রক্তিমা অনেক বেশি শক্ত ধাঁচের মেয়ে, তার মুখ দেখে কিছুতেই টের পাওয়া যায় না। কেবল একদিনই সজলের কাছে নিজেকে প্রকাশ করে ফেলেছিল, তাও একটি মাত্র কারণে, কারণ সজল হচ্ছে সহেলির সম্পর্কে দাতা। মাত্র একদিনই। তারপর রক্তিমা ফিরে গেছে তার নিজের জগতে, হাসি ঠাট্টা গল্প আর হই হুল্লোড়ে মেতে থাকে আগের মতোই। সেদিন নিপা এসেছিল রক্তিমার কাছে, ওদের সানডে ক্লাব বাদ দিয়েই। অন্যদিনের মতোই রক্তিমা ওকে আদর করে নিয়ে ঘরে বসালো। কি নিপা দেবী, তোর আর সইছে না তাই তো? প্রেমে তো আর পড়িসনি, বুঝবি কি করে? মানুষের কোনো খোঁজখবর না পেলে কতটা মনোকষ্ট হয়। রক্তিমা মনে মনে হাসলো, নিজেকেই শোনালো। সজলের জন্য তোর কি কষ্ট রে, তবু তো তুই তার কাছ থেকে কিছু একটা আশ্বাস পেয়েছিস। কিন্তু আমার তো অরণ্য রোদন, কেউ কিছু জানেও না, অথচ তার অনেক আগে থেকেই আমি সজলের প্রেমে বিভোর। কি ভাবছিস রক্তিমা? আমাদের নিখিলেশ দাকে তোর মনে আছে? মানে যিনি তোর প্রাইভেট টিউটর ছিলেন? তাহলে মনে আছে? এনি প্রবলেম? তুই কি? ধ্যাৎ, নিখিলেশ দা আমার থেকে কত বয়সে বড় জানিস? তাতে কি, প্রেমে পড়লে বয়সের ঠিক ঠিকানা থাকে না। প্রেম? কেন, সারা দেশ থেকে কি বিয়ে আর প্রেম করার মতো ছেলেরা উড়ে গেছে? না, তা নয়। ঠিক আছে, কিন্তু তোর প্রবলেমটা কি বলতো? লোকটা একটা ডিসঅনেস্ট ক্রিয়েচার। মানে? ব্যাপারটা আমি প্রথম দিকে তেমন গা করতাম না, কিন্তু একদিন মানে? সেদিন বাড়িতে আমি একাই ছিলাম। আমার পিস্তুত বোনের একটা অকেশনে আমাদের নেমন্তন্ন ছিল সোদপুরে। আমারও যাবার কথা ছিল, তবে নিখিলেশ দা পড়াতে আসবেন বলে আমি আর যাইনি। বাড়িতে দুজন কাজের লোক ছাড়া আর কেউ ছিল না, আর আমার পড়ার ঘরে তার আমার পারমিশন ছাড়া কেউ ঢুকতোও না। আমার সঙ্গে কথাবার্তা বলার সময় নিখিলেশদার চোখ মুখের হাবভাব একটু পাল্টে যেত, সেটা আমি অনেকদিনই লক্ষ্য করেছি, তবে আমি উড়িয়ে দিয়েছি। জানি ছেলেদের এসব ব্যাপারে একটু হ্যাংলামি থাকে, আমি অতটা গা করতাম না। কিন্তু তুই ভাবতে পারবি না, বেশভূষায় অতি ভদ্রলোকের জামা কাপড়ের নিচে যে একটা আদিম পশু আদিকাল থেকে লুকিয়ে বসে থাকে, সেটা ওপর থেকে চট করে বোঝা যায় না। আমিও যে এতদূর এগোতে পারি সেটা আমি বুঝতে পারিনি। সেদিন আমি ম্যাকবেথের পাতায় চোখ বুলাচ্ছিলাম, হয়তো একটু অন্যমনস্ক। হঠাৎ, ভাবতে পারিস, লোকটা কখন যেন আমার পেছনে চলে এসেছিল। হঠাৎই আমায় একেবারে জাপটে ধরে ওর এই নোংরা মুখে পরপর বেশ কয়েকটা চুমু খেয়ে নির্লজ্জের মতো হাসতে থাকলো। সে কি, তুই কিছু বলিসনি? আমি জিজ্ঞেস করেছিলাম, এটা কি হলো নিখিলেশদা? যেন কিছুই না এমন একটা হাবভাব করে বলল, রক্তিমা, তোমার ওই চোখের চাহনি, ঠোঁটের মদিরতা আমাকে দিন দিন পাগল করে দিয়েছে। পাগল। আজ আর আমি নিজেকে না ঠিক রাখতে পারিনি। বিলিভ মি, আই লাভ ইউ রক্তিমা। আমার মাথায় তখন রক্ত চেপে গিয়েছিল। রাগে আর ঘৃণায় আমি বলেছিলাম, আপনি আমার শিক্ষক, আপনার লজ্জা করে না ছাত্রীকে এভাবে মোলেস্ট করতে? তার অজান্তে তাকে এভাবে ছি 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 মাস্টার মশাই ছি। এত ছিছি করছো কেন? হ্যাঁ, ছিছি করছো কেন? ভালোবাসা কি অন্যায়? শাট আপ। ভালোবাসা? বাড়িতে আপনার স্ত্রী আছে, একটা মেয়েও আছে, কেন তাদের কাছ থেকে কোনো ভালোবাসা পাননি? নাকি আপনার স্ত্রীর শরীরটা এতটাই পুরনো হয়ে গেছে যে আরেকটা নতুন শরীর না পেলে আপনার চলছে না? তারপর অত্যন্ত অভদ্রের মতো একটা হাসতে হাসতে বলল নিখিলেশদা, এটা তুমি ঠিকই বলেছ। পুরুষের কাছে মেয়েদের শরীর খুব তাড়াতাড়ি পুরনো হয়ে যায়, তাই তো তাদের নতুনের জন্য অভিসার। আদিমকাল থেকে তো এই একই ব্যাপার চলে আসছে।
জানো তো, প্রতিটি মেয়ের মধ্যে নতুন করে কিছু পাওয়া লুকিয়ে থাকে। বাহ, চমৎকার আপনার যুক্তি। একদিন আমার শরীরটা যখন পুরনো হয়ে যাবে, তখন তো আবার নতুন অভিসারে বেরোবে নতুন শরীরের খোঁজে, তাই না? আপনি জানেন এটা একটা ক্রিমিনাল অফেন্স, আপনাকে পুলিশে হ্যান্ডওভার করা যায়। জানি, তবে অতদূর তুমি এগোতেই পারবে না। জানিস নিপা, সেদিন আমি আরও অনেক কিছু বলতে পারতাম, কিন্তু আমার শালীনতায় বেঁধেছিল। শুধু এটুকুই বলেছিলাম, নিখিলেশদা আপনি জানেন না, একটা মেয়ে যদি থানায় গিয়ে আপনার নামে মোলেস্টিংয়ের জন্য এফআইআর করে, তাহলে আপনার কি অবস্থা হতে পারে। আপনার স্ত্রী যদি আপনার কাছে এত পুরনো হয়ে থাকে, আপনি একটু কষ্ট করে তাহলে অন্য কোনো ব্রথেলে চলে যান। সোনাগাছি খোলা আছে আপনাদের মতো লোকেদের জন্য, ওখানে নানা রকমের মহিলা পাবেন, আশ মিটিয়ে ভোগও করতে পারবেন। জানি, কিন্তু সে মেয়েটি তো রক্তিমা নয়। দৈহিক সম্পদে তারা রক্তিমার চেয়ে কোনো অংশে দেউলিয়া নয়। সে যাক, সেটা আপনার অভিরুচি। তবে কাল থেকে আপনি আর এই বাড়ির চৌকাঠ মারাবেন না। আপনার কাছে আর আমার কোনো শিক্ষণীয় নেই। এটাই তোমার শেষ কথা? শেষের পরে তো আর কিছু নেই। ফার্দার যদি অন্য কোনোভাবে আমায় বিরক্ত করেন, আই উইল হ্যাভ টু গো টু পুলিশ অ্যান্ড হ্যাভ টু লজ এফআইআর এগেইনস্ট ইয়োর বিহেভিয়ার। এই বাড়িতে আপনি আর আসবেন না। আবার সামান্য সময়ের জন্য নীরবতা। একসময় ওই বলল, তোর ভাবি বড় তোকে নিয়ে ল্যাজে খেলছে। ল্যাজে খেলছে কি না জানি না, তবে আমার কি মনে হয় জানিস রক্তিমা, সজলকে আমি ঠিক আজও বুঝে উঠতে পারিনি। জানি না শেষ পর্যন্ত ও কি করবে। রক্তিমা একবার গভীর দৃষ্টিতে নিপার দিকে তাকালো, তারপর বলল, এক ঢিলে দুটো পাখি মারতে হবে। একটা ঢিলে দুটো পাখি মানে ঠিক বুঝলাম না। তোকে একটা ছোট্ট অভিনয় করতে হবে। ব্যাপারটা আমি অনেকদিন ধরেই ভেবেছি, ভেবে দেখলাম একমাত্র তুই পারবি এটা করতে। কিন্তু আমি তো অভিনয় করতে পারি না। পারবি, আমি তোকে হেল্প করব। তোকে একটা সুইসাইডের অভিনয় করতে হবে। সে আবার কি? বলছি, তার আগে একটা সুইসাইড নোট লিখতে হবে। সজলের নেগলিজেন্সি, সজলের তোকে নিয়ে খেলা করার বাসনা, তোর মনের স্থিরতা নষ্ট করে দেওয়ার জন্য তুই দায়ী করে যাবি সজলকে। কিন্তু আমি মরে গেলে এসবের কি দাম? ধুর বোকা, মরবি কোন দুঃখে? ওটা তো নিছকই একটা প্রহসন। সজল যখন এসে কেঁদে কেটে একসা হয়ে যাবে, তখন ধীরে ধীরে বিছানায় উঠে বসবি। এটা তো ওকে একটা ভয় দেখানো। তারপর আর কোনো দিনও তোর সম্বন্ধে ওর সিরিয়াসনেস হারাবে না। তোকে অবহেলা করার পরিণামটা কি হবে সেটা ওকে হাড়ে হাড়ে বুঝিয়ে দিতে হবে। তুই বলছিস ঝি ঠেঙিয়ে বউকে শিক্ষা দিতে? বেশ, আর দ্বিতীয় পাখিটাকে? বেশ গল্পের মতন করে কিন্তু সাজিয়ে লিখবি। একদিন আমার অসাক্ষাতে নিখিলেশ তোকে একা পেয়ে তোকে মলেস্ট করে এবং হুমকি দিয়েছে, ওর কথা মতো ওকে সঙ্গ না দিলে এর পরিণাম ভয়ানক হবে। আর সেই লজ্জায় আর দুঃখে তুই আত্মহত্যা করতে গিয়েছিলি। কিন্তু এটা তো তুইও করতে পারিস। তাহলে তো আর এক ঢিলে দুটো পাখি মরবে না। আমি নিজে তখন সাক্ষ্য দেব মেয়েদের শ্লীলতাহানি করাটা নিখিলেশের স্বভাব। এমনটি সে আমার সঙ্গেও করেছিল। নিপা অনেকক্ষণ গুম হয়ে বসে থাকে। একটা চতুর হাসি ফুটে ওঠে রক্তিমার মুখে। নিপাকে তলিয়ে ভাবার আগেই ও বলে, একটা রিবনের ফাঁস তোকে আমি গলায় পরিয়ে দেব। খাটের ওপর একটা চেয়ারের ওপর তুই দাঁড়াবি, সঙ্গে আমিও থাকবো। ফাঁসটা পরানো হলেই আমি তোর বডিটা খাটের ওপর শুয়ে দেব, চেয়ারটা পা দিয়ে ঠেলে ফেলে দেব। তুই মরার ভান করে শুয়ে থাকবি। হাতে ধরা থাকবে তোর সুইসাইডাল নোট। সঙ্গে সঙ্গে আমি ডাক্তারকে খবর দেব। ক্লিয়ার? আর এই ঘটনাটা ঘটবে আমাদের সানডে ক্লাবের নেক্সট গেট টুগেদারে। কি প্ল্যানটা ভালো না? কি জানি, আমি ঠিক বুঝতে পারছি না। আরে পারবি পারবি। সজলের সঙ্গে তোর বিয়ের দিন। অবশ্য তোর নকল ফাঁসির গল্পটা সেদিন আমি সকলের কাছে ফাঁস করে দেব। তারপর তোরা স্বামী স্ত্রী কি করবি সেটা তোদের ব্যাপার। পরের রবিবার 7টা নাগাদ ওরা গিয়ে পৌঁছল রক্তিমাদের বাড়ি। তারা আগেই মিস্টার মহেশ্বরের কাছ থেকে খবর পেয়েছিল যে নিখিলেশ নিপাকে না চিনলেও একজনকে ও মলেস্ট করেছিল। সে রক্তিমা। রক্তিমাকে নাকি ও অনেকভাবে প্রপোজ করত। একদিন নির্জন ঘরে একা ওকে পেয়ে, তবে সে ঘটনা মাত্র একবারই ঘটেছিল এবং রক্তিমা ওর আচরণে পাল্টে যাচ্ছে তাই অপমান করে বাড়ি থেকে বার করে দেয়। তারপরেই সেই চ্যাপ্টার ক্লোজ হয়ে যায়। মানে নিখিলেশ আর রক্তিমার বাড়িতে যাননি।
শুনে নীল বলেছিল, ব্যাপারটা খানিকটা অনুমান করতে পারছি কি হতে পারে, তবে কি যে ঠিক হয়েছিল সেটাই এখন লাখ টাকার প্রশ্ন। মিস্টার মহেশ্বর, মনে হয় আসল সত্যটা ধীরে ধীরে উঠে আসবে, ঠিক সময়ে আপনাকে জানাবো। হ্যাঁ, আরেকজনের ব্যাপার যেটা বলেছিলাম, নিশ্চয়ই ভুলে যাননি। খুব সিরিয়াস ভঙ্গিতে মহেশ্বর বললেন, এত বড় একটা কথা আমরা ভুলে যাব এটা আপনি ভাবলেন কি করে? চিন্তা করবেন না, চিন্তা করবেন না। তুমি বোধহয় কিছু আঁচ করতে পারছো। আজ করা আর প্রমাণ পাওয়ার মধ্যে কিন্তু অনেকটাই ফারাক আছে, দেখো কি হয়। রক্তিমের বাড়িতে ওরা পৌঁছবার আগেই 3 বন্ধু এসে গিয়েছিল। জলযোগ পর্ব শেষ হওয়ার পরই নীল বলল, তোমাদের 4 বন্ধুর মধ্যে একজন হঠাৎই সুইসাইড করেছে। যে কোনো সুইসাইডের পেছনে একটা বিষাদের গল্প থাকে। তার আগে বলো তো, তোমাদের বন্ধুর মৃত্যু রহস্য যদি আমি ভেদ করি তাহলে তোমাদের কোনো কি আপত্তি আছে? সহেলি বলল, এ আপনি কি বলছেন আঙ্কেল? নিপার মৃত্যু রহস্য? নিপার মৃত্যু রহস্য বলতে আপনি ঠিক কি বলতে চাইছেন? আমি কি বলতে চাইছি সেটা পরের কথা, কিন্তু সত্যিটা তোমাদের সামনে উঠে আসুক, এটা নিশ্চয়ই তোমরা চাও। রক্তিমা বলল, সেটা তো আমরা 100 বার চাই, কিন্তু এর মধ্যে রহস্যের কি আছে? এটা তো একটা সিম্পল সুইসাইড কেস। নিপা অবসেশনে ভুগছিল, মিসহ্যাপটার মূল কারণ তো সেটাই। খালি চোখে আমরা যা দেখছি সবসময় সেটাই যে ঠিক এমন কথা কি বলা যায়? একটা সত্য তো সামনেই পড়ে আছে। আর নিখিলেশকে আপনারা কেন এখনো ধরছেন না? হি ইজ দ্য মেইন কালপ্রিট। তুমি কি নিজের চোখে কিছু অশালীন অবস্থায় ওদের দেখেছিলে? না, তা অবশ্য দেখিনি, কিন্তু মানুষ মরার আগে তার সুইসাইড নোটে উল্টোপাল্টা কিছু নিশ্চয়ই লিখে যাবে না? হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। ঠিক আছে, তোমাদের 3 জনকে আমি আলাদাভাবে কয়েকটা প্রশ্ন করব। যাকে প্রশ্ন করব সে ছাড়া বাকিরা কেউ এখানে থাকবে না। 3 জনেই রাজি হলো। প্রথমেই ডাক পড়ল মন্দিরার। বসুন মন্দিরা দেবী। চেয়ারে বসতে বসতে মন্দিরা বলল, আবার দেবী টেবি কেন? আপনি একজন সিনিয়র মানুষ, শুধু মন্দিরা বলে ডাকলে আপনার প্রশ্নের উত্তর দিতে অনেক সুবিধা হবে। ঠিক আছে, আমি যে প্রশ্নগুলো করব কিছু গোপন না করে আমাকে সত্যি যেটা জানো সেটাই বলো। তোমাকে একটা কথা আমি খোলাখুলি বলছি, নিপার মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। এটা আপনি কি বলছেন স্যার? অবশ্য সুইসাইড মানেই অস্বাভাবিক মৃত্যু। না, অস্বাভাবিক অর্থে আমি অন্য কিছু মিন করছি। নিপা সুইসাইড করেনি, এই মৃত্যুটা ঘটানো হয়েছে। মন্দিরার চোখে মুখে অকপট বিস্ময় ফুটে উঠল। অবাক চোখে সে জিজ্ঞাসা করল, আপনার কথার ঠিক মানে বুঝতে পারছি না। মৃত্যুটা ঘটানো হয়েছে মানে খুন? তুমি তো ডাক্তারি পড়ছো, স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যুর মধ্যে কিছুটা তো তফাৎ থাকে। এর আগে তুমি কি কোনো আত্মহত্যার কেস দেখেছ? আমি তো মাত্র 2nd ইয়ারের স্টুডেন্ট, আর সেভাবে ডাইরেক্ট কোনো আত্মহত্যার সামনে পড়িনি, একমাত্র নিপা ছাড়া। ছাড়ো সেসব কথা, তোমাকে যেটা জিজ্ঞাসা করার, যে রাতে নিপার মৃত্যু হয় সন্ধ্যের সময়ের কিছু ডিটেলস আমায় বলতে পারো? প্রতি রবিবারের মতো সেদিনও আমরা 4 বন্ধু মিট করেছিলাম। রিসেন্ট সিনেমা নিয়েও কিছু আলোচনা হচ্ছিল, খেলাধুলা নিয়েও, কারণ নিপার ফিয়ন্সি একজন উঠতি প্লেয়ার, ওর খেলা নিয়েও আলোচনা হয়েছিল। নিপাকে সেদিন ঠিক কী অবস্থায় দেখেছিলে? ও কি সমান তালে তোমাদের সঙ্গে হুল্লোড় করছিল? নিপা বরাবরই একটু কম কথা বলা মেয়ে, তার উপর সজলের দিল্লি গিয়ে বসে থাকা, কোনো ফোন টোন না করার জন্য বেশ মনমরা হয়েছিল। তবে আমার মনে হয়েছিল সেই কারণেই ওকে একটু কেমন লাগছিল। তোমরা কি সেদিন ড্রিঙ্কস করেছিলে? সত্যি কথাটা বলো, ড্রিঙ্কস করাটা কোনো মহাপাপের ব্যাপার নয়। সাধারণত আমাদের আসরে হট ড্রিঙ্কসের কোনো ব্যবস্থা থাকে না, তবে সেদিন রক্তিমা হোয়াইট লেবেলের একটা বড় বোতল নিয়ে এসে বলল ওর বাবার কোন ব্যবসাদার বন্ধু ওর বাবাকে স্কচের বোতলটা ভেট পাঠিয়েছে। সেদিনই বলতে গেলে প্রথম আমাদের মদ্যপানের হাতে খড়ি হয়। অবশ্য আমি আর সহেলি 1 পেগ করে খেয়েছিলাম। পেগের হিসেব জানো? না, রক্তিমাই বলেছিল মাপটা 1 পেগের। তারপর মদের গ্লাসে অল্প অল্প চুমুক দেওয়া আর গল্পগুজব, এইসবই চলছিল। এর মধ্যে তোমরা কি একবারও ঘর ছেড়ে কোথাও যাওনি? আমি আর সহেলি একবারও উঠিনি,
তবে বাথরুম যাবার প্রয়োজনে নিপা কিছুক্ষণের জন্য ঘরের বাইরে গিয়েছিল। আর রক্তিমা? রক্তিমা, হ্যাঁ, নিপার ফিরতে দেরি হচ্ছিল বলে ও একবার উঠে গিয়েছিল। কতক্ষণের জন্যে? প্রায় মিনিট 15 হবে। 15 মিনিট? সামান্য টয়লেটে গেলে 15 মিনিট তো সময় লাগার কথা নয়। তারপরটা একটু গোলমেলে। কি বললে? মিনিট 15 পর রক্তিমা একাই ফিরে এসে বলল, নিপা বোধহয় হুইস্কিটা ঠিকমতো সহ্য করতে পারেনি, ওর নাকি মাথা ঘুরছিল। ওকে রক্তিমা নিজের ঘরে শুইয়ে রেখে এসেছে। তোমরা নিপাকে দেখতে যাওনি? হ্যাঁ, গিয়েছিলাম। নিপা তখন রক্তিমার বিছানায় টান টান হয়ে শুয়েছিল। আমরা ডাকতেও কোনো সাড়া শব্দ করেনি। রক্তিমা বলেছিল অভ্যেস তো নেই, ক্লিক করেছে। তোরা চিন্তা করিস না, একটু সুস্থ হলেই ওকে বাড়ি পাঠিয়ে দেব, নইলে আজকের রাতটা ও এখানেই থেকে যাবে। তারপর তোমরা দুজনে বাড়ি ফিরে এসেছিলে? না স্যার, রাত বেড়ে যাচ্ছিল। আমরা যেতে চেয়েছিলাম, মেসোমশাই থেকে যেতে বললেন। তোমরা ছিলে কোন ঘরে? এখানে তো ঘরের অভাব নেই, রক্তিমার শোবার ঘরের পাশের ঘরে। তুমি ঠিক জানো নিপার সঙ্গে সজলের কোর্টশিপ চলছিল? শুধু আমি কেন, অনেকেই জানে। তোমাকে আমি প্রথমেই বলেছিলাম, খালি চোখে আমরা যেটা দেখি সেটা সবসময় সত্যি হয় না। স্যার, আপনি কি বলছেন ঠিক বুঝতে পারছি না। সজলের সঙ্গে আরও একটি মেয়ের প্রেম ছিল। সে কি? কে? আছে, কেউ একজন, যেটা নিপা জানতো না। আচ্ছা, নিখিলেশ বলে তুমি কাউকে চিনতে? হ্যাঁ, রক্তিমার প্রাইভেট টিউটর। নিপার সঙ্গে তার কি কোনো আলাপ বা দেখা সাক্ষাৎ হতো? নিপার সঙ্গে? অ্যাবসার্ড। নিখিলেশদা যখন রক্তিমাকে পড়াতে আসতেন, পারতপক্ষে সেই দিনগুলো আমরা তো আসতামই না। আর নিপা পড়ে এক কলেজে, তাও বাংলা, আর নিখিলেশদা তো ইংরেজির প্রফেসর, অন্য কলেজের। নিখিলেশদার সঙ্গে নিপার চোকাচোকি হবে কি করে? আর যতদূর জানি, বাড়িতে প্রফেসর রেখে টিউশন পড়া নিপার মামার পক্ষে বোধহয় সম্ভব নয়। অথচ নিপা নিখিলেশকে মলেস্টের দায়ে অ্যাকিউজড করে গেছে। স্যার, এটা আমার আর সহেলির কাছেও খটকা। অবশ্য পৃথিবীতে সব কিছুই তো সম্ভব। ঠিক আছে, তুমি এখন যেতে পারো। আমাদের কথাবার্তা গোপন থাকাটাই কিন্তু বাঞ্ছনীয়। মনে থাকবে স্যার। তুমি সহেলিকে পাঠিয়ে দাও। সহেলি এসে বলল, হ্যাঁ, তুমি যতটুকু জানতে তাই বলেছিলে, কিন্তু তুমি কি জানতে তোমার দাদা মানে সজল অনেক আগেই দিল্লি থেকে ফিরে এসেছিল? মানে ও ওর টিমমেটদের সঙ্গেই ফিরে এসেছিল নির্দিষ্ট সময়ে। আর ইউ শিওর? শিওর না হয়ে আমি কোনো সিরিয়াস কথা বলি না। আমি ওর ক্লাবে খোঁজ নিয়েছি, ওর বাড়িতেও খোঁজ নিয়েছি। কিন্তু মাসিমা তো আমায় কিছু জানায়নি। হয়তো জানাবার মতো কথা নয়, তাই জানায়নি। মাই গুডনেস, তাহলে ও এতদিন ছিল কোথায়? কলকাতায়, এবং কোথায় তাও আমি জানি। আপাতত ওই প্রশ্ন থাক। আচ্ছা, রক্তিমা তো সজলের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তাই না? হ্যাঁ, রক্তিমা সে কথাই বলেছিল। আর সজল? না, সজলদা তো নিপা ছাড়া অন্য কারোর কথা ভাবতেই পারতো না। বেশ, তুমি এখন এসো। সহেলি চলে যাওয়ার পরে দীপু বলল, এবার তো রক্তিমার পালা। তার আগে আর একজনকে দরকার। মহেশ্বরবাবুকে একবার ফোন করে জিজ্ঞাসা কর, উনি এখন কত দূরে। ফোনে মহেশ্বরবাবু জানালেন, বাড়ির নিচে। ফোনটা ওর হাত থেকে নীল নিয়ে নিল। লোকটার সঙ্গে আছে তো? আসতে চাইছিল না, তবে আমাদের হাত থেকে নিস্তার পাবে কি করে? তা উপরে নিয়ে যাবো ওকে? হ্যাঁ, তবে বাড়ির আর কেউ জানুক এটা আমি চাইছি না। বেশ, তাই হবে। একটু পরেই সজলকে সঙ্গে নিয়ে মহেশ্বর এলেন, পেছনে একজন এসআই। সজল এসেই চোটপাট শুরু করে দিল। মিস্টার ব্যানার্জি, এসব কি হচ্ছে কি? জানেন আমি একজন বেঙ্গল প্লেয়ার, আমার একটা প্রেস্টিজ বলে ব্যাপার আছে তো। আমার বাবা এই শহরের একজন নামী লোক। আমার জিজ্ঞাসা যে ওয়াই দিস হ্যারাসমেন্ট। খুব শান্তভাবেই নীল বলল, কোয়াইট প্লিজ। কোয়াইট অফ কীভাবে? দুপাশে দুজন পুলিশ, খালি হ্যান্ডকাপটাই লাগাননি। এটা তো এক ধরনের অ্যারেস্ট করা। আপনি যদি সেটা মনে করেন তাহলে আমাদের কিছুই করার নেই। আসলে আপনাকে কয়েকটা কথা জিজ্ঞাসা করার জন্যই ডেকে আনা হয়েছে। খুব ভালো কথা, কিন্তু জিজ্ঞাসাবাদটা আমার বাড়িতে বসে করলেই পারতেন। রক্তিমার বাড়িতে সিন করার কোনো মানে হয় না। একটু ঠাট্টা সুরে নীল বলল, রক্তিমা?
রক্তিমা দেবী নয়? আপনি তো বলেছিলেন রক্তিমাকে চেনেনি না, মানে আপনার ফিয়ার্সের ফ্রেন্ড শুধু এইটুকুই জানতেন। হ্যাঁ তাই। গুড। তা বেঙ্গল টিম হেরে যাবার পর আপনি এতদিন কোথায় ছিলেন? দিল্লিতে। একা একাই? দোকা পাবো কোথায়? না, দিল্লিতে দোকা অবশ্য আপনার কাছে আছে, সে খবর আমরা পাইনি, তবে কলকাতায় আছে। তার মানে? মানে সেদিন তার নামটা আমার কাছে কৌশলে জানতে চেয়েছিলেন, কিন্তু আপনি জানেন কে সে? নিপা ছাড়া আর আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, আর নেইও। মিস্টার সজল মুখার্জি, কেন অকারণে মিথ্যের জালে নিজেকে জড়িয়ে ফেলছেন? হ্যাঁ, আপনি দিল্লিতে ছিলেন না, টিমমেটদের সঙ্গে আপনি একসঙ্গে ফিরেছিলেন। কে বলেছে? কি প্রমাণ আছে? প্রমাণ আপনার মা, আপনার বাড়ির চাকর, আর প্রমাণ আপনার ক্লাবের অথরিটি। এমন সময় ঝড়ের বেগে রক্তিমা ঘরে ঢুকে পড়ে। আর কতক্ষণ আমাকে এইভাবে একটা ঘরে? বলেই সজলের দিকে চোখ পড়তেই বলে উঠল, এ কি সজল, তুমি এখানে? খুব অবাক হচ্ছ রক্তিমা দেবী? তোমার তো অবাক হওয়ার কথা নয়। দুদিন আগেও তো তোমার সঙ্গে সজলের দেখা হয়েছিল মুকম্ব রেস্তোরাঁতে। একসঙ্গে খানাপিনাও করেছো, একসঙ্গে হাসি ঠাট্টাও করেছো, ছক তৈরি করেছো কিভাবে নিপাকে তোমাদের দুজনের মধ্যে থেকে সরিয়ে দেবে, তাই না? এসব কথা কে আপনাদের বলেছে? সজল বুঝি? সজল এবং তুমি। কি সজলবাবু, আপনি নাকি রক্তিমাকে চিনতেনই না? তা রক্তিমা দেবী আর কতক্ষণ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন? কি নিজের মুখে বলবেন নাকি আমাকেই সব বলতে হবে? আমি এবার কি বলবো? হ্যাঁ, সজলকে আমি বহুদিন ধরেই ভালোবাসতাম, সেটা সজল জানতো না। নিপা তো এসেছে অনেক পরে। তাই বুঝি নিপাকে মদের সঙ্গে জোরালো সিডেটিভ মিশিয়ে গলায় ফাঁস লাগিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে ভেবেছিলেন আপদ বিদেয়ী হলো, তাই না? লাই, ইটস আ লাই। তাহলে সত্যিটা কি? নিপা নিজের গলায় নিজেই ফাঁস লাগিয়েছিল। কিন্তু নিপার গলায় পেঁচানো ওড়নাটা তো নিপার ছিল না, ও সেদিন কাপড় পরে গিয়েছিল। ওড়নাটা ছিল তোমার। নিপাকে ওভারডোজ দিয়ে বেহুশ করে তারপর গলায় ফাঁস পরিয়ে সিলিং ফ্যানে ঝুলিয়ে দাও। না, আমার একার পক্ষে কোনো একটা মেয়েকে ওভাবে ঝুলিয়ে মারা সম্ভব নয়। এই যে একটা কথা বললে, এটা 100% কারেক্ট। ফরেন্সিক রিপোর্ট অনুযায়ী নিপার স্টমাক থেকে অতিমাত্রায় মদ্য আবিষ্কার হয়েছে, যেটা নিপার মতো নবিশ মেয়েদের পক্ষে কনজিউম করার স্পর্ধা দেখানো উচিত নয়, যেটা তোমার অন্য দুই বন্ধু করেনি। ফরেন্সিক বলছে আত্মহত্যার নাটকের আগেই নিপার মৃত্যু হয়েছিল, কারণ নিপার অজান্তেই তুমি নিপার ওয়াইন গ্লাসে প্রচুর পরিমাণে ঘুমের ট্যাবলেট দিয়ে দিয়েছিলে এবং মৃত্যুটা তারপরেই ঘটে। রক্তিমা চুপ করে থাকে। নীল আবার বলল, একটু আগেই বলেছিলাম না, নিপার মৃতদেহ তোমার একার পক্ষে ওইভাবে সিলিং ফ্যানে ঝুলিয়ে দেওয়াটা সম্ভব নয়, সত্যিই নয়। আর তার জন্যই তো তোমাকে সাহায্য করতে এগিয়ে এসেছিল বাংলার উঠতি ক্রিকেট প্লেয়ার সজল মুখার্জি। কি সজলবাবু, এটা সত্যি না মিথ্যে? সজল নীরব। নীল বলল, মৌনং সম্মতিম লক্ষণম, অর্থাৎ ঘটনাটা তাই ঘটেছিল। বডিটা হ্যাং করার পর দুটো কাজ আপনারা ভুল করেছিলেন। যে লোক নিজে নিজে এই ঘটনাটা ঘটাবে তার সাধারণত কোনো টুল বা চেয়ারের উপর দাঁড়িয়ে গলায় ফাঁস লাগাবে, তারপর পা দিয়ে চেয়ারটাকে ঠেলে ফেলে দেবে। কিন্তু এক্ষেত্রে সেটা হয়নি। চেয়ারটা অক্ষত অবস্থাতেই নিজের জায়গায় দাঁড়িয়েছিল। নিশ্চয়ই যিনি হ্যাং ডাউন করেছেন তিনি নিজে গলা থেকে দড়িটা খুলে চেয়ারটা যথাস্থানে রেখে আসতে পারেন না। আর দ্বিতীয়টা হচ্ছে, এক ঢিলে রক্তিমা দেবী দুটো পাখি মারতে চেয়েছিলেন। প্রথমটি আপনার প্রেমের পথের কাঁটাটিকে উপড়ে ফেলা, আর দ্বিতীয়টি নিখিলেশ বাবুকে মোলেস্টিংয়ের অপরাধে ফাঁসিয়ে যাওয়া, অ্যাজ ইফ সেই ভদ্রলোক নাকি নিপাকে মোলেস্ট করেছিল। এটাও আপনার ভুল কনক্লুশন, কারণ নিপা দেবীর সঙ্গে নিখিলেশবাবুর কোনোদিনই দেখা হওয়ার সুযোগ ছিল না। নিখিলেশবাবু পুলিশি হ্যাপায় সবকিছু স্বীকার করে নিয়েছেন। স্বীকার করেছেন একদিন তিনি অতি কামাবেগে আপনাকে জড়িয়ে ধরেছিলেন। কি আর কিছু বলবেন আপনাদের দুজনের কেউ? দুজনেই নীরব। সামান্য পরে নীল জিজ্ঞাসা করল, সজলবাবু, ক্রিকেটে আপনি কতদূর দৌড়তে পারতেন সেটা আপনিই জানেন, কিন্তু কি দেখলেন ওই রক্তিমার মধ্যে, যা নাকি ওই শান্তশিষ্ট মেয়েটার মধ্যে ছিল না? ওর অভাব ছিল তো একটাই, টাকা কড়ির অভাব। সেটাই কি সব? আমি জানি এখন তো ক্রিকেটে প্রচুর পয়সা আর ভালো কোম্পানিতে ভালো চাকরি, তারপর অ্যাড নিয়ে প্রচুর রোজগার। রক্তিমা দেবীর বাবার টাকা আছে, কিন্তু আপনি চাইলে তো আরও অনেক টাকা রোজগার করতে পারতেন।
এবং আপনার নিজের বাবারও তো অনেক টাকা, তবে এই দুর্মতি কেন? সজল কোনো মতে বলল, ভুল ভুল, রক্তিমার আবেগ আর চাপ পড়লে আমি সত্যিকারের একজন মানুষকে হারিয়ে ফেলেছি। আমার এই ভুলের জন্য কোনো শাস্তি যথেষ্ট নয়, কোনো শাস্তি যথেষ্ট নয়। মুখে হাত চাপা দিয়ে বসে পড়ে সে। আর রক্তিমা, সে শুধু একটা কথাই বলল, আমি জানতাম ভালোবাসলে মানুষকে কিছু একটা মূল্য দিতেই হয়, আর আমার ভালোবাসার মূল্য চিরদিনের মতো সজলকে হারিয়ে ফেলা। আমাদের আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, আর কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এইরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায় নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।